আহ, আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে ওয়ালাইকুম আসসালাম নানি। আজকে আমাদের মানে আমার পডকাস্টে আমাদের সাথে আছেন আমাদের ফারান ভাইয়া। উনি ভ্যানকুভারে আমার একজন বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই। উনি একজন প্রফেশনাল, আর ওনার সাথে আমার পলিটিক্যাল ব্যাপারে অনেক ডিসকাশন হয় সে অনেক আগে থেকেই, যখন থেকে পরিচয়। তো ফারান ভাই এখন আম, উনি ভ্যানকুভারে অলমোস্ট 9 ইয়ার এর মতো হয়ে গেছে ভাই, আপনার তাই না? 9 বছর ধরে আছেন। উনি ওনাকে সোশ্যাল সোশ্যাল অ্যাক্টিভিটিতে কানেক্টেড রাখেন। উনি একজন পলিটিক্যাল কনসার্ন সিটিজেন। তো ভাই আর প্রফেশনাল ডিজিগনেশন দিয়ে শুরু করি। ভাই, আপনি যদি একটু বলতেন আপনি আচ্ছা, আমি কোথায় বলবো। আছেন। জি ভাই, রাইট। আচ্ছা, আমি হচ্ছে এনিওয়ে আমার নাম তো ফারহান আহমেদ, অলরেডি মেহেদি, এটা তুমি বললা। হুম সো আমি এখন আমি হিউম্যান রিসোর্স অ্যানালিস্ট। হুম সো আমি অলমোস্ট ফর লাস্ট 6 ইয়ার্স আমি একজন হিউম্যান রিসোর্স প্রফেশনাল। হুম সো আমি এখন স্কোয়ামিশ নেশনের ইকোনমিক ডেভেলপমেন্ট উইং, এনচকাই এনচকাই ডেভেলপমেন্ট। সো আমি ওদের সাথে জব করছি। সো অলমোস্ট 1 ইয়ার নাও। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের আজকে টপিক অফ ডিসকাশনটা হচ্ছে, যেহেতু আমাদের বাংলাদেশের ইলেকশন হয়ে গেছে, তো আমাদের হয়তো কিছু কার্যক্রম থাকবে যেটা আমাদের গভর্নমেন্টকে তাদের ওয়েতে আগানোর জন্য সহায়ক হবে। আবার কিছু কার্যক্রম থাকবে যেটা তাদেরকে বাধা সৃষ্টি করবে। অবভিয়াসলি যৌক্তিক সমালোচনা থাকবে। আমাদের গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল, কারণ পিপল ইলেক্টেড গভর্নমেন্ট, মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসছে। সো ওনাদের প্রত্যেকটা কাজে আমি কোশ্চেন করবো, সবাই কোশ্চেন করবে। আবার ভালো কাজে আমাদের হেল্প করতে হবে, কারণ হেল্প ছাড়া কোনো ফাংশন, কোনো অর্গানাইজেশন সামনে আগাতে পারবে না। তো ওইটা নিয়েই আমি ভাবলাম যে ফারান ভাইয়ের সাথে আজকে একটা পডকাস্ট করি। আমাদের কি কি কাজ করলে দেশের জন্য বেটার হবে, কোন কাজগুলো আপাতত আমাদের একটু নিজেদের রেস্ট্রিক্ট রাখতে হবে করা থেকে। সরকারি দল বিরোধী দল বোথ ওয়ে থেকে আহ, নিজেদেরকে একসাথে কাজ করে কিভাবে দেশকে আগানো যায় সেই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট কোশ্চেন ভাইয়া, যদি স্টার্ট করি, নির্বাচনটা কেমন হলো? ভেরি গুড কোয়েশ্চেন। আমার মতে নির্বাচনটা আসলে খুব পিসফুল এবং আহ, সুন্দর হয়েছে। সো বেসিক্যালি নির্বাচন কেমন হলো, এটার সবচেয়ে বেস্ট ওয়ে টু ডিসক্রাইব ইজ আফটার ম্যাথটা কি হচ্ছে, যে হুম পলিটিক্যাল পার্টি গুলা কি বলছে, একটা সিটিজেনসরা কি বলছে, সবাই তো ভোট দিয়েছে। সোফার কিন্তু সিগনিফিকেন্ট কোনো কমপ্লেন নাই। হুম হুম ওই রেগুলার যে সমস্ত কমপ্লেন, যে না কারচুপি হয়েছে, এই হয়েছে হুম সেই হয়েছে, এগুলো থাকবে, এগুলো অলওয়েজই হুম হুম থাকবে, হুম আর সবচেয়ে বেস্ট নির্বাচনেও থাকবে। বাট তারপরেও মানুষের স্যাটিসফ্যাকশনটা কেমন? হুম তো হুম মানুষের রেসপন্স আমার যেটা মনে হচ্ছে সোফার, যেটা দেখতে পাচ্ছি, এভরিওয়ান ইজ ভেরি হ্যাপি হুম হুম বিকজ দে হ্যাভ কাস্টেড দেয়ার ভোট আফটার ভেরি লং টাইম। এবং কোথাও কিন্তু এরকম হয় নাই, এখনো দেখা যাবে না যে মানুষজন বলতেছে যে না, আহ, আমরা অন্য কাউকে ভোট দিছি কিন্তু আসলে রেজাল্টটা ডিফারেন্ট। ওয়ান টু সে হুম। নির্বাচনী কেন্দ্রে মেবি ইট অলওয়েজ হ্যাপেন্স, বাট আমার মনে হয় ওভারঅল ইট ওয়াজ এ নাইস ইলেকশন, ভালো হয়েছে, এক্স্যাক্টলি ভাই। আমি স্যাটিসফ্যাক্টরি। আমি আপনার সাথে এখানে সম্পূর্ণ একমত। আমিও যদি কিছু ছোট ছোট পয়েন্ট অ্যাড করি এখানে, যে আমাদের বিরোধী দলে আছে বাংলাদেশ জামাত ইসলাম, তাদের সিগনিফিকেন্ট কিছু টপ লিডার থেকেও বলা হয়েছে এই নির্বাচনটা ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন দ্যাট এভার টু প্লেস ইন বাংলাদেশ। আহ, যেমন কালকে মনে হয় আমি একটা নিউজ দেখলাম যে মাসুদ সাইদি সে এই কথা বলছে। উনি তো জামাতের রাজনীতি করেন। এর আগে শিশির মনিরকে আমি একটা অনুষ্ঠানে প্রোগ্রাম, যদিও উনি হেরে গেছেন, তারপর উনি ওনার আসনে যে বিএনপি প্রার্থী উইন করছেন তাকে কংগ্রাচুলেট করছেন। অ্যান্ড এই ব্যাপারগুলো, দিস কাইন্ড অফ স্মল থিংস, এগুলি অ্যাড আপ করে আমাদের, মানে একসাথে চলার যে ব্যাপারটা, মানে একসাথে থাকলে আমাদের সোসাইটিটা কিরকম লাগবে, ওই জিনিসগুলোতে অ্যাড আপ করে। তো ওই জায়গা থেকে আমি একটা ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বা ইন্টারিম গভর্নমেন্টকে দিতেই চাই, যে বাংলাদেশে একটা ইলেকশন হয়েছে, সেখানে একটা ক্যাজুয়ালিটির, আই মিন দেয়ার ওয়াজ নট ইভেন আ সিঙ্গেল পার্সন হু ডাইড ইন দ্য ইলেকশন ডে। এটা আমাদের অনেক বড় একটা অর্জন। মানে কারচুপির অভিযোগ অবভিয়াসলি থাকবে, এটা একটা মানে আমাদের সাবকন্টিনেন্টের পলিটিক্স এর একটা পার্ট। এটা সব জায়গায় হয়, ইভেন নর্থ আমেরিকা যদি বলি, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত ওনার 21-এ হেরে যাওয়ার পর ডেমোক্রেটদের বিরুদ্ধে হুম এই হুম অভিযোগ নিয়ে আসছিল যে ইলেকশন
ইঞ্জিনিয়ারিং হয়েছে বা সামথিং, বাট ওভারঅল ইটস এ গুড সাইন। অ্যান্ড ডক্টর মোহাম্মদ ইউনূস প্লাস ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সাধারণ জনগণ হিসেবে আমাদের কাছ থেকে একটা মানে অনেক অনেক গ্রেটফুল যে ওনারা এই কাজটা সফলভাবে করে করে গেছেন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো It's better late than হুম, never. It's এক্স্যাক্টলি really late, but it was done well, so alhamdulillah. হ্যাঁ, এটা একটু লেট হয়েছে বাট আলহামদুলিল্লাহ। আহ, এখন যেহেতু ভাই আমি তাহলে সেকেন্ড কোশ্চেনটা এভাবে করব যে আমাদের একটা ইলেক্টেড গভর্নমেন্ট আছে অলমোস্ট আফটার 17 ইয়ার্স। আপনি আপনার জেনারেশন থেকে হয়তো একবার ভোটে পার্টিসিপেট করতে পারছেন, বাট আমাদের জেনারেশনের সৌভাগ্যটা হয় নাই। এই প্রথম এই সৌভাগ্য হয়েছে। এন্ড ডক্টর মানে আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে আরেকটা ধন্যবাদ দেওয়ার জায়গা থাকবে যে আমরা প্রবাসে যারা থাকি তারা আমাদের স্ব স্ব অবস্থান থেকে ভোটে পার্টিসিপেট করতে পারছি। তো এইটা একটা হিউজ অ্যাচিভমেন্ট, কারণ যদিও আমরা বাংলাদেশের ভোটার, কিন্তু আমাদের আমাদের দেশের প্রতি আমাদের যে ভালোবাসা, আমাদের দেশের প্রতি যে আমাদের একটা দায়িত্ববোধ, আমাদের যে একটা অধিকারের জায়গা, সেটা আমরা কখনো পাই নাই। আমি মানে একটা ভোট হতে হলে আমার বাংলাদেশে যদি যেতে হয় এখান থেকে, এটা সবাই ক্যারি আউট করতে পারবে না এই কাজটা। তো ওনারা এই কাজটা করছেন, এটার জন্যও তারা অনেক বড় একটা ধন্যবাদ পাওয়ার দাবিদার। আহ, তো যাই হোক, সেকেন্ড কোশ্চেনটা আমি এভাবে করবো যে আমাদের যেহেতু এখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসছে, সো বিএনপির সামনে যদি আমি এভাবে বলি যে সবচেয়ে বড় দুইটা চ্যালেঞ্জেস কি কি আপনি দেখেন এই 5 বছর হুম, যদি রান করতে হয় সরকার ঠিকভাবে? হুম, হুম। সো আমি ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাটা শেষ করলাম হচ্ছে বেটার লেট দেন নেভার। নেভার। সো ওই যে লেট যে ব্যাপারটা, হুম এটা খুবই ইম্পর্টেন্ট। মানে হুম বিএনপির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ বিএনপি ক্ষমতা নেওয়ার পরপরই রমজানটা শুরু হলো। হুম হুম সো আমরা, আমি বলবো না যে আমরা বাঙালিরা এরকম, বাংলাদেশিরা এরকম, বাট হুম আমাদের হিউম্যান সাইকোলজিটাই এরকম যে যখন আমরা একটা স্টেজের ভিতর দিয়ে পার হয়ে যাই, খুব হুম দ্রুত ওই সময়টা ভুলে যাই। ইটস ওকে, বিকজ আমাদের নানান রকম প্রেশার থাকে, আমরা ভুলে যেতেই পারি, হিউম্যান সাইকোলজিতেই এমন। হুম সো আমরা বিগত 15 বছর, 16 বছর, 17 বছর কি করে হুম আসছি, এইটা আমরা ভুলে যাব, এখনই ভুলে যাব। সো এই যে রমজানটার মধ্যে যে মাত্র বিএনপি সরকারটা ক্ষমতা নিল, আমাদের কাছে এখন বিএনপি সরকারের উপর প্রচন্ড রকম এক্সপেকটেশন থাকবে। দ্রব্যমূল্য আজকেই কমে হুম যাবে, হুম হুম আজকে এই সমস্ত চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, আজকে এটা হবে, আজকে ওইটা হবে। এভরি ইয়ার এই আমার ধারণা, এই যে রামাদান এই মান্থের উপরে বেস করেই হুম আমার মনে হয় ভোট বাড়ে কমে হুম এভরি ইয়ার। সো বিএনপির জন্য এই রামাদানটা কন্ট্রোল করা, দ্রব্যমূল্য কন্ট্রোল করা, চাঁদাবাজি কন্ট্রোল করা, এবং আমরা সবসময় জানি যে আহ, ঈদের সময়টা যখন চলে হুম আসে, লাস্ট 10 দিন, ওই সময়টা ছিনতাই অসম্ভব বেড়ে যায়। হুম হুম এই ছিনতাই রাহাজানিগুলো কন্ট্রোল করা, হুম এটা বিএনপির জন্য একটা অন্যতম চ্যালেঞ্জ আপাতত। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, এটা হচ্ছে শর্ট টার্ম চ্যালেঞ্জ। আর হুম যদি তুমি লং টার্মের কথা চিন্তা করো, মানে আমি লং টার্ম বলতে আমি আফটার 6 মান্থস, লেটস সে ফর এক্সাম্পল হুম 6 to 2 ইয়ার, 6 মান্থস টু 2 ইয়ার্স যে পিরিয়ডটা, আমি বিএনপির জন্য দুইটা না, আমি বিএনপির জন্য তিনটা চ্যালেঞ্জ দেখি, সিভিয়ার হুম তিনটা চ্যালেঞ্জ। নাম্বার ওয়ান হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, এটা হুম বিএনপির করতেই হবে, নো ম্যাটার হোয়াট। হুম নাম্বার টু হচ্ছে ফরেন রিলেশনশিপটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসা। আমরা সবাই মনে হয় জানি যে বাংলাদেশে বাংলাদেশে কিন্তু ইনভেস্টমেন্টের পরিমাণটা খুব কমে গেছে। মানে হুম এটা একটা সিগনিফিকেন্টলি কমে গেছে। সো একটা আমাদের দেশে যদি হুম ইনভেস্টমেন্টটা কমে যায়, শুধুমাত্র রেমিটেন্সের উপরে বেস করে কিন্তু আমরা আসলে টিকে থাকতে পারবো না। ব্যালেন্স অফ ট্রেডটা করতে পারবো না, কন্ট্রোল করতে পারবো হুম না। হুম সো ব্যালেন্স অফ ট্রেডটা যদি আমাদের কন্ট্রোল করতে হয়, আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনশিপটা ভেরি ইম্পর্টেন্ট। হুম ইন্টারন্যাশনাল রিলেশনশিপের উপরে বেস করে অনেক কিছু অনেক রকম চেঞ্জ হয়ে যায়। সো অনেক জিনিস ইজি হয়ে যায়, আমরা যদি ম্যান পাওয়ারটা এক্সপোর্ট করতে পারি ঠিকভাবে, হুম বিজনেস গুলো যদি ইনভেস্ট করে এখানে। সো ইন্টারন্যাশনাল রিলেশনশিপটা ভেরি ইম্পর্টেন্ট। হুম এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, বাংলাদেশের কমার্স। হুম বাংলাদেশের কমার্স যেটা আছে, ওভারঅল যে বিজনেস ইন্ডাস্ট্রিটা ভেঙে গেছে যেগুলা, যেমন তুমি জানো কিনা আমি জানি না, লাস্ট 15 মান্থসে হুম বাংলাদেশে অলমোস্ট 2/3 গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, অলমোস্ট 2/3। হুম সো উইচ ইজ এ সিগনিফিকেন্ট নাম্বার, লাইক অলমোস্ট 400 গার্মেন্টস অর মেবি মোর, আমি হুম নাম্বারটা ঠিক বলতে পারবো না, বন্ধ হয়ে গেছে। হুম গার্মেন্টস কিন্তু একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট ফরেন কারেন্সি নিয়ে লার্জেস্ট আসে ভাইয়া, বাংলাদেশে, লার্জেস্ট সিগনিফিকেন্ট না, এটা লার্জেস্ট সোর্স অফ আর্নিং। লার্জেস্ট। হুম হ্যাঁ, লার্জেস্ট সোর্স অফ ফান্ড, ইনক্লুডিং বেকারত্বের হার কিন্তু বেড়ে যায়। কারণ
হ্যাঁ। জামায়াত ইন্ডাস্ট্রিতে প্রচুর লোকজন কাজ করে, হুম, তো এটার ইম্প্যাক্ট সোসাইটিতে পড়বে। হুম, সো এই জিনিসগুলো কন্ট্রোল করা বিএনপির জন্য এখন, মানে বিএনপি না, মানে বিএনপি জোটের হুম, জন্য হুম, এখন একদম অনিবার্য। মানে এটার পরে অন্য কিছু চিন্তা করতে হবে, বাট এইগুলা আপাতত ক্রাইসিস ম্যানেজমেন্ট যদি তুমি চিন্তা হুম। করো, এই তিনটা হচ্ছে মোস্ট ক্রুশিয়াল আমার মতে। না আপনার, না থ্যাংক ইউ সো মাচ ভাই, পয়েন্ট গুলো মেনশন করছেন। আমি এখানে কিছু অ্যাড অন করতে চাই। নিশ্চয়ই। আমার কাছে অ্যাপারেন্টলি আপনার মনে হচ্ছে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিএনপি সরকারের কাছে, সেটা হচ্ছে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকরণ। এই হুম, এইটা একটা ব্রড স্পেকট্রাম। এটার মধ্যে ভাই অনেক কিছু আছে। যেই ব্যাপারটা নিয়ে বিএনপি সবচেয়ে বেশি ব্যাশড হয়েছে ইলেকশনের আগে, সেটা হচ্ছে চাঁদাবাজি। এটা এত সিগনিফিকেন্টলি হিউজ ভাইয়া। ধরেন আমি তো বিএনপির কোনো কর্মী না, সাপোর্টার, আই এম নট এন অ্যাক্টিভিস্ট, আমি একটা সাপোর্টার বিএনপি। তো মানে আমি সোশ্যাল মিডিয়াতে কাইন্ড অফ অ্যাক্টিভিজমই করি, বাট আমাকে এইটা নিয়ে যেই পরিমাণ কথা শুনতে হয় প্রতিনিয়ত, মানে ইভেন আফটার উইনিং দ্য ইলেকশন। সো এটা শুধু আমার শুনতে হয় না, আমিও এজ এ পার্সন হিসেবে এই জিনিসটা নিয়ে খুবই আপসেট যে এই চাঁদাবাজি বাংলাদেশে, মানে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে এখন, তো এতদিন তো আমি নিজেকে যেভাবে কনভিন্স করতাম যে চাঁদাবাজি ব্যাপারটা তো নিয়ন্ত্রণ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, and it's a duty of the enforcement agencies to handle all the crimes that are happening in the society. এটা তো একটা পলিটিক্যাল পার্টির দায়িত্ব না। এখন বিএনপি তো পলিটিক্যাল পার্টি, তো ওদের মধ্যে যদি কোনো মিসক্রিয়েন্স থাকে, যারা মিসডিডস করতেছে, এটা তো ল এনফোর্সমেন্ট এজেন্সি কাভার আপ করবে। এটা তো আর বিএনপি করতে পারবে না। সে হয়তো বহিষ্কার করতে পারবে দল থেকে, এর বেশি কিছু সে তো আর আইন প্রয়োগ করতে পারবে না, সে তো ওই পাওয়ারে নাই। নাও এখন যেহেতু বিএনপি গভর্নমেন্ট ফর্ম করছে, এখন তো সরকার তাদের, প্রশাসন তাদের, এখন এই জিনিসটার ইন্টেন্সিটি আরো অনেক অনেক বেশি বেড়ে যাবে। অ্যান্ড আনফরচুনেটলি আমি আহ, মানে বিএনপি ক্ষমতায় আসছে খুব কম সময়, এর মধ্যে ভালো অনেক কিছু এক্সাম্পল দেয়া যাবে, আমি ওইটাতে একটু পরে আসি। বাট এর মধ্যে কয়েকটা সিগনিফিকেন্ট ইভেন্ট হয়েছে বাংলাদেশে, যেগুলি যেমন ওই যে একটা লোকের সিলেটে মোস্ট প্রবাবলি তার দোকান ভাঙচুর হয়েছে। তারপর মানে কিছু কিছু খুব খারাপ এক্সাম্পল ক্রিয়েট হচ্ছে, মানে কিছু লোকজন, যেমন এই যে গাজীপুরে আমাদের লেগুনা চালকরা, ওরা রাস্তায় বের হয়ে গেছে, ওরা রোড ব্লক করে ফেলছিল একদিন, যে আগে দিত 10, 20, 200, 80, 100, এখন নাকি 200 টাকা তাদের দিতে হয়। তো ওরা রোড ব্লক করে আন্দোলন করতেছে। তো এই চ্যালেঞ্জটা বিএনপি কে, মানে আমি নিজেই, আমার নিজের কাছে আনসার নেই এটা। কর্তৃক শক্ত হাতে বা কর্তৃক শক্ত হইতে হবে বিএনপি এটা দমন করার জন্য, আর এটা কিভাবে ওভারকাম করবে, এটা করতে না পারলে ভাইয়া আহ, মানে সাধারণ যে মানুষ আছে ইনক্লুডিং আস, মানে আমরা যারা সমর্থক গোষ্ঠী আছি, তাদেরও এটার কোনো আনসার খুঁজে পাই না ভাইয়া। মানে এটা কিভাবে হ্যান্ডেল করবে বিএনপি, এটা তো একটা হিউজ হিউজ ইস্যু অ্যান্ড চ্যালেঞ্জেস সো যদি আমি বলি ভাবে। হ্যাঁ, ইটস এ হিউজ চ্যালেঞ্জ, বাট এটাও কিন্তু সত্যি যে নির্বাচনের পরপরই আই মে সাউন্ড লাইক যে আমি পুরো বিএনপি ডিফেন্ড করতেছি, বাট আই এম নট, হুম, আই এম জাস্ট টেলিং ইউ দ্য ফ্যাক্ট। হুম, সেই নির্বাচনের পরপরই আমার মনে হয় 2-3 জন এমপি তাদের নিজেদের কর্মীদের নামে কেস দিছে, এবং কেউ কেউ ধরাই দিছে। দিস হান্ড্রেড ইজ এ গুড পার্সেন্ট স্টেপ। হুম, গুড স্টেপ। ওকে, দিস ইজ এ গুড স্টেপ। নাও ইফ হুম, ইউ থিঙ্ক যে ওভারনাইট এই হুম, চাঁদাবাজিটা বন্ধ হয়ে যাবে, এই হয়ে যাবে, ইটস নট গোনা হ্যাপেন। হুম, ইট উইল টেক লিটল বিট অফ টাইম, একটু সময় হুম, দিতে হবে। 12 তারিখ ইলেকশন হইলো, মোস্ট লাইকলি 15 থেকে 16 তারিখে গভর্নমেন্ট আস্তে আস্তে ফর্ম করলো। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 24 তারিখ, 23 তারিখ। 24 তারিখ, 23 তারিখ, হ্যাঁ। হ্যাঁ, 23 তারিখ চলতেছে এখন। সো অ্যাট লিস্ট যেটাই হোক না কেন, একটা গভর্নমেন্টকে মিনিমাম 2 মান্থস পিরিয়ড অফ টাইম দেওয়া উচিত। একটা 2 মান্থস পিরিয়ড অফ টাইম হুম, যদি হয়, তাহলে যেটা হবে যে আহ, অনেক জায়গায় বোঝার ব্যাপার থাকবে যে কে করতেছে। হুম, এখন একটা এমপি মাত্র ক্ষমতায় এসেই তো আর একটা এমপি ওভারঅল সবকিছুর কন্ট্রোল নিয়ে নিতে পারে না। তার হুম, তার হুম, তার তো কিছু স্পেসিং এর দরকার হয়। সেই স্পেসিং গুলো আমার ধারণা যে সেগুলো যদি কাভার হয়ে যায়, তো ইনশাল্লাহ সাদাবাজিটা কন্ট্রোল হয়ে যাবে। আর আহ, আইন শৃঙ্খলা পরিস্থিতি প্লাস হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি, এই দুইটার সমন্বয়ে এই চাঁদাবাজিটা কন্ট্রোল করতে হবে। হুম, বিএনপি নির্বাচনের আগে, ক্ষমতায় আসার আগে অলমোস্ট 7,500 কর্মীর মতো তারা বহিষ্কার করছে। হুম, হুম।
সো এখন তারা ক্ষমতায়, এখন তারা বহিষ্কারের পাশাপাশি এই লটাও এনফোর্স করতে পারবে। হুম হুম এবং যখনই কিছু এক্সাম্পল ক্রিয়েট হবে তখনই এই চাঁদাবাজিটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি বিএনপির পাস্ট হিস্ট্রি থেকে দেখি, এই অপারেশন ক্লিন হার্ট যখন হুম হুম বিএনপি স্টার্ট করছে, বিএনপি কিন্তু নিজের কর্মীদের উপরেই, নিজের সন্ত্রাসী, নিজের দলীয় লোকজনের উপরেই এটার হুম ইম্প্যাক্ট অথবা ইমপ্লিমেন্টেশনটা কিন্তু ফার্স্ট হয়েছিল। রাইট দিস ইজ রাইট দিস ইজ দিস ইজ আ হুম সিগনিফিকেন্ট থিং দ্যাট উই মাস্ট রিমেম্বার। এবং হুম হাউ, হাউ সিরিয়াস ওয়াজ দ্যাট যদি ওইটা হুম চিন্তা করি, খালেদা জিয়ার কিছু কিছু উপদেষ্টাও জানতো না যে ওই দিন রাত্রে এই হুম অপারেশন ক্লিন হার্টটা স্টার্ট হবে। হুম হুম হ্যাঁ, so it was a massive step taken by Khaleda Zia government, হুম হুম BNP government, and hats off to her. ইনশাল্লাহ তারেক জিয়ার যে ইয়েটা, হুম বিএনপি হুম সরকারটা, এটার ব্যতিক্রম হবে না। ইনশাআল্লাহ ভাই বিএনপি রাইট যখন ক্ষমতায় আসছে, তারেক জিয়া তার সমস্ত নমিনেটেড, সমস্ত ইলেক্টেড এবং নন হুম ইলেক্টেড এমপিরা যারা মানে এই ইলেকশনে ক্যান্ডিডেট প্লাস পার্টিসিপেট হুম করছে, হুম ক্যান্ডিডেট ছিল, তাদেরকে নিয়ে একটা ক্লোজ ডোর মিটিং করছে। হুম এই মিটিং এর অনেক নিউজ তুমি পাবা সামনে, বাট আমি আমি জাস্ট দেখছি তোমাকে ভাই একটা, এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, সো ওইখানে তারেক জিয়ার ফার্স্ট একটা ইয়ে ছিল সমস্ত এমপিদের জন্য, যে আহ, আমার দুইটা দাবি আছে আপনাদের দুইটা কাছে, দাবি আছে আপনারা সেই দাবি দুইটা আপনারা রাখবেন কিনা। এটা ছিল ফার্স্ট কথা তার। ফার্স্ট কথা হুম সো সি, মানে সি হিজ স্টেপস। সো হুম দিস ইজ হিজ দাবি, নট লাইক হুম সামথিং হি ইজ ইম্পোজিং, হি ইজ রিকোয়েস্টিং সামথিং, হুম যে আমরা ট্যাক্স বিহীন যে গাড়ি এটা নিব না, আর প্লট এবং নিব না যে প্রমোটটা নিব না, হুম আপনারা কি বলেন। তো সব নমিনেটেড এমপি, সব এমপিরা ওই জায়গায় বসে, ওকে, উই আর হ্যাপি উইথ দ্যাট। সি, দিস ইজ হিজ ফার্স্ট স্টেপ অফ সেইং যে হুম হোয়াট ডু ইউ থিঙ্ক। সো হি হুম গেভ দেম দ্য অপশন টু চুজ, এবং দে হুম হ্যাভ হুম চোজেন। ওকে, হুম সো এটা একটা ভেরি গুড থিং। তুমি কি তারপরের কথাটা কি ছিল জানো? হুম যে দুর্নীতি চাঁদাবাজিতে এবার জিরো টলারেন্স, যেই করবে, সে যেই হোক না হুম কেন, হুম আই উইল টেক হিম ডাউন। দিস ওয়াজ এ থার্ড লাইন। হুম So, so MPরা they got their new, হুম they got their uh, uh, heads up already, I believe. এবং আমার যেটা মনে হয় হুম যে give them little bit of time and see what happens. এখন যে হুম চাঁদাবাজি গুলো হচ্ছে, যে বিশৃঙ্খলা গুলো হচ্ছে, আমার মনে হয় না এটা শুধুমাত্র বিএনপির লোকজনই করতেছে, তার পিছনে অন্য ইন্ধনও থাকবে, এবং এটা আমরা টাইম টু টাইম দেখবো। এই জিনিসগুলো এত সহজে চলে যাবে না কিন্তু, হুম বিকজ বিএনপি যতই চেষ্টা করুক ভালো হইতে, আরেকটা গ্রুপ থাকবে যারা ইন দ্য সেম টাইম বিএনপি কে খারাপ দেখানোর চেষ্টা করবে। এর মধ্যে যে বিএনপির লোকজন জড়িত থাকবে না তা না, সব দলেই মির্জাফর থাকে, এবং আমরা হুম সেটা দেখবো। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় তারেক যে এটা ভালো করে হ্যান্ডেল করবে, বাট উই নিড টু গিভ হিম সাম টাইম। রাইট এটা খুব ভালো বলছেন ভাইয়া এন্ড একটা ছোট জিনিস আমি জাস্ট মেনশন করতে চাই যে অপারেশন ক্লিন হার্টটা যেহেতু মেনশন করলেন এটা আমার মনে হয় বাংলাদেশের যত সরকার আসছে আহ, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ম্যাডাম জিয়ার ওই সময়ের সরকারের আমলে এই অপারেশন ক্লিন হার্টটা মানে নিজেদেরকে আত্মশুদ্ধির যে ব্যাপারটা সেটা বিরল মানে এটাই ওনারই এটা ফার্স্ট ছিল এন্ড এখন পর্যন্ত মানে টিল নাও হয়তো আমরা আশাবাদী যে তারেক রহমান যে এই সরকার প্রধান এখন বাংলাদেশের উনার সরকার এই একই স্টেপটা নিবে বাট ওইটাই ফার্স্ট এক্সাম্পল ছিল ওইটাই লাস্ট এরপর 17 বছর তো আমরা দেখলাম যে যে যত বড় মাফিয়া সন্ত্রাসী তাকে তত বেশি রিওয়ার্ডেড করা হয়েছে ক্লিন হার্ট তো দূরের কথা যে যত বেশি ব্রুটাল অ্যাটিটিউড দেখাইতে পারছে বিরোধী দল বা সাধারণ জনগণের উপর সে তত বেশি রিওয়ার্ডেড হয়েছে তো হ্যাঁ আমরা হোপফুল থাকবো আপনি আরেকটা ভালো পয়েন্ট মেনশন করছেন যে আমাদের অ্যাটলিস্ট মানে কিছু সময় দেওয়া উচিত কারণ হলো একটা ব্রোকেন সিস্টেম ইটস নট লাইক যে বেড অফ রোজেস সাজানো ছিল একটা গভর্নমেন্ট টেক ওভার এক্স্যাক্টলি। করছে সেখান থেকে সে কেন ফুলটাকে মানে 10টা ফুলের পাপড়ি ছিল 100টা নিয়ে আসতে পারতেছে না ব্যাপারটা ছিল ওখানে মাটি পর্যন্ত নাই তো আমাদের তো মাটি লাগাইতে হবে তারপর গাছ লাগাইতে হবে আহ এইটা তুমি আরেকটা যে হুম পয়েন্ট অ্যাড করি, তুমি দেখো এখন এই বিএনপি গভর্নমেন্টের কাছে মানুষের, হুম মানে ডিমান্ডটা কোন জায়গায় চলে গেছে। যেমন টিচার্সরা, এখন হুম টিচার্সরা দাবি করতেছে যে তাদেরকে এই ঈদে 100% বোনাস দেওয়া হোক। হুম হুম কিন্তু জাস্ট থিঙ্ক ফর আ ওয়াইল, এই বাজেটটা কি বিএনপি গভর্নমেন্ট করছে, বা বিএনপি করার কি কোনো সুযোগ আছে? দিস বাজেট হ্যাজ অলরেডি বিন ডান। হুম
সো যদি 100% টিচার্সদের দিতে হয়, এটা কোত্থেকে এনে দিতে হবে? কোত্থেকে পাবে? মানে এই যে টাকাগুলা, এগুলো কোত্থেকে আবার পাবে? প্লাস টিচ- রোজার মাস, টি- রাইট? হুম হ্যাঁ, টিচার্সরা কি এটা জানে না? হুম হুম এটা জানে, বাট তারপরেও এই দাবিগুলো করানোর পিছনেও কারো কারো মানে হাত থাকে, কারো কারো হাত থাকবে। এটা গভর্নমেন্টের উপর একটা প্রেশার ক্রিয়েট করে, এবং এগুলো অযথা। হুম হ্যাঁ, হুম এবং এই যে এখন আমার মনে, আমি জানি না কতটুকু মানে যুক্তিযুক্ত হবে যে এখন এই 100% বোনাসটা দেওয়া, ইন দ্য সেম টাইম যদি দিতে না পারে, এটা একটা পয়েন্ট থেকে যা প্রপোজিশনের বুকে যে বিএনপি আসার পরে বিএনপির কাছে একটা বোনাস চাইছিল টিচাররা, কিন্তু বিএনপি সেটা দেয় নাই। হুম নট দিতে পারে নাই, দেয় নাই। সো দ্যাট ইজ গানা বি আ নেগেটিভ পয়েন্ট। সো হুম এগুলা থাকবে, বাট স্টিল এগেইন অ্যানাদার থিং যে আমাদের আসলে সরকারটাকে টাইম দিতে হবে। এত দ্রুত সবকিছু চাইলে হবে না। এটা হুম নর্মাল হুম সরকার, এক সরকারের কাছ থেকে আরেক সরকারের কাছে হ্যান্ড ওভার হয়নি। এটা একটা গণ অভ্যুত্থানের সরকারের কাছ থেকে একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে হ্যান্ড ওভার হয়েছে আফটার 15 মান্থস। হুম সো দিস ইজ নট আ নর্মাল সিচুয়েশন, দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন। 15 মান্থস না ভাই, মনে হয় আরো বেশি। অগাস্ট, প্রাইসলি অলমোস্ট 18 মান্থস, 18 মান্থস, রাইট, 18 রাইট। 19 মান্থস, হ্যাঁ। হুম। হ্যাঁ, আচ্ছা, না ঠিক আছে ভাইয়া। এইটা রাইট, আপনি আহ, এটা ভালো কিছু পয়েন্ট এখানে নিয়ে আসছেন। এখন সেকেন্ড যেই তাহলে চ্যালেঞ্জের কথাটা, মানে অবভিয়াসলি চাঁদাবাজি, এটা মানে দের ইজ নো আদার ওয়ে। আমি লাস্ট জাস্ট এটার কথা বলে শেষ করব, যে বিএনপি যদি চাঁদাবাজি হ্যান্ডেল করতে না পারে, বিএনপি সরকার হ্যান্ডেল করতে পারবে না। আমার ফিয়ার আছে, আমার এই ভয়টা আছে। কারণ হলো আহ, আমি আমার আগের একটা পডকাস্টে এরকম একটা কথা বলছিলাম যে চাঁদাবাজিটা হয়তো গরিব মানুষের সাথেই, মানে বড় লোকদের সাথে ইটস এন্টায়ারলি ডিফারেন্ট থিং। এন্ড বড় লোকদের কাছে ওইটা পুরা সম্পূর্ণ আলোচনা। But যে একটা গরিব মানুষ আহ, যেখানে তার প্রত্যেক দিনের যে আর্নটা করে, সেই আর্নটা দিয়ে তার ভাত খাইতে হয় রাতে বা দিনে, বা তার ফ্যামিলিকে চালাতে হয়, সেখান থেকে যে 100 200 300 টাকা নেওয়া হচ্ছে, সেই টাকাটা তার কাছে অনেক ম্যাটার করে। তো ওই জায়গাটা থেকে যদি ভাই এটা ঠিক না হয়, এইটাই মানে রিজন হয়ে দাঁড়াবে আমাদের গভর্নমেন্টের মানে স্ট্যাবিলিটির কোশ্চেনের উপর। তো এইটা ঠিক করতে না পারলে গভর্নমেন্ট স্টেবল থাকতে পারবে না। আমার এটা মনে আমার হয় না এটা, অ্যাপ্রিহেনশন। মনে হয় না 2 মাসের ভিতরে এটা সম্ভব, বিকজ এটা এই হুম হুম। চাঁদাবাজিটা কন্ট্রোল করাটা, না, চাঁদাবাজির কিছু পিছনে আসলে সিগনিফিকেন্টলি অনেক ধরেন টেন লোকজন পার্সেন্ট থাকে তো। 20% যদি ইমপ্রুভমেন্ট আসে, হ্যাঁ, মানুষ হ্যাঁ, কিন্তু, আমরা কিন্তু বাংলাদেশের অনেক ভালো। সেটা আমরা হবে, সেটা হবে। আমি জাস্ট ইট হ্যাজ একটা ছোট অলরেডি পয়েন্ট এখানে স্টার্টেড। মেনশন করি, যে আমরা বাংলাদেশিরা ভাই এত ভালো যে আমাদেরকে 17 বছর ভোট দিতে দেয়নি, কিন্তু আমরা কিন্তু কিছু বলি নেই ভাই। ঠিক আছে, আমরা অনেক ভালো একটা জাতি। আমাদের শুধু একটু যদি আমাদেরকে আদর করে ভাই, একটু যদি আমাদের কথাটা শোনে, আমরা কিন্তু তার প্রতি কমিটেড হয়ে যায়। আমরা কিন্তু খুব সহজে হিরো বানায় দিই, যেরকম খুব সহজে ভিলেন বানায় দিই, দুইটাই আছে। তো আমাদের এক্স্যাক্টলি, কিছুটা বাট ইমপ্রুভমেন্ট এখানে দরকার। আমার একটা একটা হুম পয়েন্ট আছে, হুম। যে এটা কি আসলে আমরা ভালো, নাকি আমরা ভীতু, নাকি আমরা সেলফিশ? আমি তো স্যাটায়ার একটা ওয়ার্ড বললাম আর কি। আমি তো আমি ওকে। ভালো তো মানে, কারণ এই কথাটাই আমি হ্যাঁ। আপনাকে বলবো, এটা নিয়ে আমি একটা খুব সুন্দর ডিসকাশন করবো একটু পর। বাট আমরা অনেক ভালো জাতি, অনেক কিউট জাতি আর কি। যাই হোক ভাই, তো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে এইটা মানে আমার কাছে মনে হয় যে এটা একটা ডিটারমিন করার একটা ফ্যাক্টরে পরিণত হবে, যদি অ্যাটলিস্ট 20 30% 10% ইমপ্রুভমেন্ট আসে, অ্যান্ড ওভার দ্য টাইম গ্রাজুয়ালি এটা আরো বেটার হয়, তাহলে গভর্নমেন্টটা বলতে পারবে যে আমরা দেখো কাজ করতেছি, অ্যান্ড ইটস হ্যাপেনিং নাও, জাস্ট ইউ গাইস নিড টু রিল্যাক্স অ্যান্ড সিট অ্যান্ড লেট আস ডু আওয়ার ওয়ার্ক। ইট এখন ইজ অলরেডি হুম গেটিং বেটার, যেহেতু হুম এমপিরা তার নিজেদের কর্মীদের উপরে কেস দিচ্ছে এখন, বিকজ ওয়েন দে হুম গট দ্য পাওয়ার, নাও হুম দে আর অ্যাক্টিং। সো এর আগে তো শুধুমাত্র তাদের বহিষ্কারটাই ক্ষমতা ছিল, হুম এখন হুম তারা কেস করতে পারতেছে, নিজেদের কর্মীদেরকে ধরাই দিতে পারতেছে পুলিশের কাছে, হুম এন্ড দে আর ডুইং ইট। সো আই থিঙ্ক যে ইটস এ ভেরি গুড স্টেপ, এবং এটাই ওই যে আমি কি বলবো, বেবি স্টেপ হুম টু হুম। আ হিউজ সামথিং, লাইক আ হিউজ ডেভেলপমেন্ট। সো এটা হবে মানে 1% 2% তো শুরু হয়েছে, আমরা দেখবো 10 20% ভেরি সুনই দেখবো আমার মনে হয়। ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ইনশাআল্লাহ। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে তাহলে আহ, আমাদের এইবারের মানে এইবারের পুরো প্রসেসটা, এটা কিন্তু একটা বেসিসের উপর দাঁড়ানো। ইটস নট লাইক এ রেগুলার ইলেকশন প্রসেস যেখানে 5 বছর পর একটা গভর্নমেন্ট যায়, তারপর আবার একটা গভর্নমেন্ট ফর্ম করে। জুলাই
আমাদের গত 2024 জুলাই একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, খুব রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান। মানে আমাদের জেনারেশনের কাছে এটা তো স্বাধীনতার মতো, মানে নট ইকুয়ালি ট্রাইং টু মেক দ্যাম ইকুয়াল, 71 71 24 24, বাট আমাদের জেনারেশনের কাছে তো একটা স্বাধীনতার যুদ্ধ ছিল, আমরা তো আন্ডার ডিক্টেটরশিপ ছিলাম। So এত বড় একটা গণ অভ্যুত্থান হয়েছে, এত রক্তের মধ্যে দিয়ে আহ, একটা পরিবর্তন আসলো, এন্ড সেই পরিবর্তনের পর একটা, এর মধ্যে অনেক প্রসেস হয়েছে, অনেক চাওয়া পাওয়া মানুষের আছে যারা মানে স্টেক হোল্ডার, কারণ এই অভ্যন্তরটা তো সবার, এভরি সিঙ্গেল পার্সন বাংলাদেশের, একটা মানে একটা বাচ্চা থেকে শুরু করে, একটা মা থেকে শুরু করে একটা বৃদ্ধ, সবাই এখানে, অ্যাপার্ট ফ্রম দোজ আওয়ামী গুনস ওর আওয়ামী অ্যাক্টিভিস্ট, বাকি সবার একটা পার্টিসিপেশনের মধ্যে দিয়ে এই অভ্যুত্থানটা হয়েছে। সো এখানে যে নেগোসিয়েশন গুলো হয়েছে, তো বিএনপি গভর্নমেন্ট ইলেক্ট হওয়ার পর এইটা নিয়ে অনেক কথা আসতেছে যে বিএনপি জুলাইয়ের সাথে গাদ্দারি করতেছে, দেয়ার মানে কিছু কিছু ইনসিডেন্ট ওরা সামনে পোর্ট্রে করতেছে। যেমন আপনার একদম শপথের দিনই ওরা যেটা পোর্ট্রে করলো যে আমাদের হোম মিনিস্টার সালাউদ্দিন, উনি বললেন যে আমরা আমরা ইসের শপথটা আজকে নিব না, এটার একটা প্রসেস আছে। তারপর সো এই ব্যাপারগুলা, মানে এই যে জুলাইয়ের মুখোমুখি বিএনপি কে বারবার দাঁড় করানোর চেষ্টা, যেটা ইলেকশনের আগেও খুব ভয়াবহ ভাবে হয়েছে, ইলেকশনের পরেও হচ্ছে। আওয়ামী লীগ প্রসঙ্গের একটা ব্যাপার আছে যে আসলে বিএনপি ইলেকশন উইন করার পরে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় আপনার অফিস খুলে যাচ্ছে। তারা তাদের দলীয় যে পরিত্যক্ত জায়গাগুলো ছিল ওখানে এখন যে তাদের পতাকা লাগাচ্ছে, একটা খুনি ফেসিস্ট মানে সাইকোপ্যাথ কিলার ক্রিমিনাল হাসিনার ছবি লাগাচ্ছে, এই জিনিসগুলো যে হচ্ছে, এটা তো পুরাপুরি ভাবে গভর্নমেন্টের দায়ে চলে আসতেছে। এটা নিয়ে আপনার যদি কিছু অবজারভেশন থাকে, আমি আপনাকে আচ্ছা, কোশ্চেনই করতে চাই ভাইয়া, যে ওয়াই আমি দিস একটা একটা থিংস আর করে বলি। হ্যাপেনিং। হুম। যে প্রথমে সালাউদ্দিনের কথাটা, যে সালাউদ্দিন যে বলছে যে আমরা এটা সাইন এখন কেন সাইন করব, হুম। তাই না? সো এখানে এখানে আমরা একটু পিছনে যাই। আমরা একটু পিছনে গেলে আহ, আমরা তো জানি যে বিএনপির কিছু নোট অফ ডিসেন্ট ছিল। ছিল। হুম। হুম সো নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল, বিএনপি অলওয়েজ বলছে যে আমরা এই যে জুলাই চেতনার বিরুদ্ধে না, জুলাই সনদের বিরুদ্ধে না, হুম। বাট আমাদের কিছু নোট অফ ডিসেন্ট আছে, এবং হুম। দ্যাট ইজ ডেমোক্রেসি। আমার তো ডেমোক্রেসি, নোট রাইট। অফ ডিসেন্ট হুম। থাকতেই পারে। এখন কথা থাকতেই পারে। হচ্ছে, একদিনে দুইটা শপথ হবে, দ্যাট হুম। ওয়াজ আ পার্ট অফ ওই জুলাই সনদ। হুম। হ্যাঁ, তো বিএনপির ওই জায়গাতে নোট অফ ডিসেন্ট তো প্রথমেই ছিল। ছিল। তো হুম। বিএনপিকে ইনভাইটেশনটা কেন পাঠানো হয়েছে? কারণ ওর তো নোট অফ ডিসেন্টই আছে। সে ও আবার, ওকে কেন ওই সিচুয়েশনটায় দাঁড়া করানো হয়েছে যে আপনারা আজকে শপথ নেন? হুম। ওয়াই? কারণ আমি তো অলরেডি বলছি যে আমি তো ওইটা নোট অফ ডিসেন্ট মানে দেয়া আছে, আমি তো আজকে শপথটা নিব না। দিস ইজ নাম্বার ওয়ান থিং। নাম্বার টু থিং হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে একটা জিনিসকে মানে ইমোশনালি কিছু করে না ফেলে, ওইটা একটা প্রসেস এবং আইন শৃঙ্খলার ভিতর দিয়ে একটা রেগুলার প্রসিডিউরের ভিতর দিয়ে করলে ওইটা আরো শক্ত হয়। বিএনপি কিন্তু একবারও বলে নাই যে আমরা এই জুলাই সনদটা আহ ইয়ে করব না, বাস্তবায়ন করব না। হুম। বিএনপি যেটা বলছে, আমরা সংসদে যাব, হুম। এগুলা উত্থাপিত হবে, হুম। উত্থাপিত হলে একটা একটা করে এগুলা যেগুলা পাশ করবে আমরা হুম। সেগুলাকে এস্টাবলিশ করব। সো এইটা কিন্তু আমার মনে হয় ইজ আ বেটার স্টেপ দেন উইথাউট লাইক কোনো প্রসিডিওর ছাড়া সবাই মিলে হুম। শপথ নিয়ে ফেলাম বেসড অন ওয়ান। কালকে যদি এইটা আদালতে হেরে যায়, আমার পুরো জিনিসটাই বাদ। হুম। ইজ ইট অর ইজ ইট নট? তোমার কি মনে হয়? না। আদালতে যদি হেরে হুম। যায়, এটা বাদ হয়ে যাবে না? ভালো হয়ে যাবে। এটা হুম। বাদ হয়ে যাবে, কিন্তু এইটাকে যেদিন সংসদে নিয়ে একটা 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 করে পাশ করা হবে, ওইটা কিন্তু আদালতের নির্দেশে বাদ করে দেওয়া যাবে না। হুম। হুম। তো হুইচ ওয়ান ইজ মোর স্ট্রঙ্গার? অবশ্যই সংসদে করাটা মোর প্রসিডিউরাল স্ট্রঙ্গার ফর এবং করে, মোর রাইট রাইট। লজিক্যাল। হুম। হ্যাঁ, তো আমি একদিনে দুইটা শপথ নিব, এইটাই বা মানে এইটাই বা মানে কেমন কথা? কারণ শপথ আমি একটা সংবিধানের উপরে নিচ্ছি, যে আমি এই সংবিধানটা রক্ষা করার জন্য আমি শপথ নিচ্ছি, তাই না? ইটস এ সংবিধান, কনস্টিটিউশন। একটা কনস্টিটিউশনের সাথে তুমি যদি একটা সার্টিফিকেটের জন্য ওথ নাও, তাহলে এটা মানে সংবিধান আর একটা সার্টিফিকেট, এই যে জুলাই সনদটা, এটা যদি বাস্তবায়ন হয় এটা কোথায় ইনক্লুড হবে?
সংবিধান কনস্টিটিউশনে। এক্স্যাক্টলি কনস্টিটিউশনে। তো আগে তো তোমার কনস্টিটিউশনটাকে গ্রাউন্ডে নিতে হবে সো দ্যাট হুম ইউ ক্যান ইমপ্লিমেন্ট সামথিং নিউ। হুম কারেক্ট? তুমি ওইটা নিয়ে তুমি যদি আরেকটা ওট নাও, ওইটা হুম যদি পরে ফেল হয়ে যায় তো কিসের ওট নিলা? সো বিএনপি বলে নাই যে এটা সংবিধান, ওরা এটা ওট নিবে না, বা বিএনপি বলছে উই উইল ডু ইট থ্রু আ প্রসিজিওর, এবং আমার মনে হয় হুম প্রসিজিওরের মাধ্যমে করলে দ্য থিং উইল গেট স্ট্রঙ্গার, অনলি হুম টাইম উইল সে। এবং আমার মনে হয় যে বিএনপি এটা ইমপ্লিমেন্ট করবে। অবশ্যই যেখানে তাদের যেগুলো নোট অফ ডিসেন্ট আছে এগুলো তাদের হুম। পুশিং মানে আগে দিস থেকে থিংস ডাউন দেয়ার বলে থ্রোট রাখছে, ইজ নট ওপেন ফেয়ার। রাখছে যে আমাদের এগুলোতে হ্যাঁ, নোট অফ ডিসেন্ট আছে। এটা হ্যাঁ, নোট অফ ডিসেন্ট 11টা আছে। বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির, আর বাকি হুম 7টা হুম বিষয়ে, 6টা বা হুম 7টা বিষয়ে ওনাদের কিছু ধারার মধ্যে বিএনপির নোট অফ হুম ডিসেন্ট দিয়ে রাখছে যে আমরা এই ধারাগুলো এইভাবে চাই না ওইভাবে চাই। হুম হুম হুম। তো ইন টোটাল মনে হয় 89টা জায়গায় বিএনপি একমত ছিল, 100 আউট অফ 100 পয়েন্টস অ্যাজ ফার অ্যাজ আই নো। বাট 11টা জায়গায় 87 মনে হয়, বাট আই এম নট শিওর। ওকে, ক্যান বি এরকমই। বাট ওই তো 89টা। বাকি জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল। এই নোট অফ ডিসেন্ট গুলা বাকি দলেরও ছিল, যে আমাদের কিছু জায়গায় নোট হুম অফ ডিসেন্ট ছিল। এনসিপি তো অ্যাকচুয়ালি সাইনই করছে আফটার গেটিং ইলেক্টেড। হুম তো এক্স্যাক্টলি। এইগুলি। সো যদি এইটাই বা কেমন কথা, তুমি যেটা সাইনই করো নাই হুম ইলেকশনের আগে, তাহলে সেটা হুম শপথ তুমি কিভাবে নিতে চাও? বা নাই বা এক্স্যাক্টলি। কেন, হুম তুমি তো সাইনই করো না, এটা তো হয়েছে আগে, সাইন তো আমি করছি। হুম তা আমি যদি সাইন করি, আমার তো আমি একটা জিনিস বলছি যে যে আমি এটার কমিটেড। উপরে নোট অফ হুম ডিসেন্ট দিছি, আমি কমিটেড, আমি এটা করব হুম ইফ আই গেট দ্য অপরচুনিটি। তুমি হুম বলছো আমি সাইনই করবো না। হ্যাঁ, হুম আমি আই এম নট ব্লেমিং এনিওয়ান, এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন ফিলোসফি, এবং সবাই হুম তার ফিলোসফি অনুযায়ী কাজ করে। হুম কিন্তু আমার মনে হয় না যেটা তুমি তুমি নির্বাচন শেষ হওয়ার পরে তারপরে তুমি এটা সাইন হুম করছো, সাইন করে আবার আরেকজনকে বাধ্য করতেছো শপথ নিতে। আই ডোন্ট থিঙ্ক দ্যাটস ফেয়ার। রাইট ভাই। এখন যেটা আসতেছে যে আবার আওয়ামী লীগের অফিস টফিস খুলতেছে, আনফরচুনেটলি আমি কালকে একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে দেখছি। এটা মেইন স্ট্রিমে আমি খুব একটা দেখিনি। এখন এটা কি কারণে মেইন স্ট্রিমে আসে না, ইট ওয়াজ এ হিউজ ইভেন্ট। আওয়ামী লীগের এটাকে 4টা বিএনপি কর্মী কোন এক জেলায়, মোস্ট প্রবাবলি দক্ষিণাঞ্চলের কোন একটা জেলায় 4জনকে খুন করে ফেলছে বিএনপি কর্মীদের, নেতা মানে ওখানের লোকাল গ্রামের নেতা কর্মীদের আওয়ামী লীগের লোকজন এসে পিটায় মেরে ফেলছে, 4জনকে খুন করছে। আওয়ামী লীগের অফিস খুলতেছে, মানে আমি তো এটা বিশ্বাস করতে চাই না ভাইয়া। মানে বিএনপি ক্ষমতায়, সেখানে আওয়ামী লীগের অফিস খুলতেছে, আবার আওয়ামী লীগের লোকজন এসে 4টা বিএনপি কর্মীকে খুন করে ফেলতেছে। মানে আমরা কিসের মধ্যে আছি এর আরেকটা মাঝখানে? লাইন অ্যাড করো, যে যে হ্যাঁ, অফিস গুলো করতেছে ওই অফিস গুলো আবার বন্ধ করার জন্য চেষ্টাও করতেছে বিএনপি। বিএনপি চেষ্টা করতেছে, আমি এটার সাথে হ্যাঁ, আসবো, কিন্তু এই যে আপনার 4টা বিএনপি কর্মী খুন করে ফেলছে, এটা মিডিয়াতেও আসতেছে না। এট দ্য সেম টাইম আপনার আবার ভাইয়া আহ, এই এই যে চুপ্পুর যে খুনি চুপ্পুর যে ইন্টারভিউটা আসলো সেখানে, মানে এগুলি কাইন্ড অফ একটা পুরা ম্যাস ক্রিয়েট করে ফেলতেছে ভাই। এন্ড এইটা নট অনলি বিরোধী মতের মানুষ, ওরা তো বসেই থাকে এগুলি, এটা আমাদেরকেও আপসেট করে দিতেছে। আমি অনেকটা আপসেট হয়ে যেতেছি। এগুলি কেন হচ্ছে? মানে এটা তো এগুলো হওয়ার কথা তোমাদের না ভাই। আমাদেরকে আপসেট করার জন্যই হচ্ছে। পলিটিক্স হ্যাজ মেনি ফেসেস, সেগুলো আমাদেরকে আপসেট করার জন্য হচ্ছে। কিছু জিনিস আমরা একটু এভাবে চিন্তা করি। আহ গত সরকার, মানে আমি আমি ফরেন গভর্নমেন্টের কথা বলতেছি না, আমি বলতেছি অভ্যুত্থানের যে সরকার, তারা হুম। কি আওয়ামী লীগকে ব্যান করে গেছে? কার্যক্রম নিষিদ্ধ করে গেছে? কার্যক্রম নিষিদ্ধ করে গেছে, ব্যান তো করে নাই। না, মানে ব্যান হুম, করে নাই, কেন কার্যক্রম কেন নিষিদ্ধ। করে নাই? মানে কেন করে নাই? সবাই তো চাইছে, তাহলে কেন করে নাই? সবাই আসলে চায় নাই ভাই, ইটস এ রং কনসেপ্ট। এটা কোনো পলিটিক্যাল পার্টি চায় নাই, বিএনপিও চায় নাই, জামাতও চায় নাই, কেউই এক্স্যাক্টলি। চায় নাই। কেউই যেহেতু চায় নাই, হুম আওয়ামী লীগ উইল রিভাইভ, হুম উই লাইক ইট অর নট। বাট আমার যেটা মনে হয় যে যদি আমরা আওয়ামী লীগকে একটা নিষিদ্ধ দল করতে যাই, এটার হুম একমাত্র পরিণতি আওয়ামী লীগের মানে ভোটার কিন্তু প্রচুর বাংলাদেশে, মানে সমর্থক কিন্তু যাই হোক না কেন, এট দ্য এন্ড হুম অফ দ্য ডে এখন অনেক। আমরা যদি এদেরকে হাউ উড আই সে, নট শুদ্ধিকরণ, বাট হুম ওই যে আহ, মানে কেটে পরিষ্কার করে যদি আবার নতুন করে সাজানোর সুযোগটা না দেই, তাহলে পুরো জিনিসটাই না একটা মানে একটা মাইন্ড বিস্ফোরা হয়ে হয়ে যাবে, থাকবে, একটা ক্যান্সার হয়ে একটা থাকবে আমার বিস্ফোরণ হয়ে শরীরে। যাবে। হুম এবং টাইম টু টাইম
টাইম হুম। টু টাইম এটা এমন ভাবে বিস্ফোরণ আমাকে পেইন বিভিন্ন দিবে, জায়গায় রাইট, হতে হ্যাঁ, থাকবে পেইন দিবে। যেটার আমাদের মনে হয় যে একটা আন্ডারগ্রাউন্ড দলকে কন্ট্রোল করা কিন্তু একটা নর্মাল দলকে কন্ট্রোল করার কন্ট্রোল থেকে করার থেকে বহু গুণে টাফ। টাফ। যেটা হ্যাঁ, এই যে হুম, বলেন, হ্যাঁ হ্যাঁ, শেষ করেন, আমি হ্যাঁ, তারপর কিছু আওয়ামী পয়েন্ট লীগ অ্যাড করি। উইল রিভাইভ। আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ নামেই আসুক। শেখ হাসিনা আর আসবে না, এই যে মিনিস্টাররা পালাইছে এরা আর আসবে না, এদের দেখার কোনো সুযোগ নেই। একটা ক্লিন আওয়ামী লীগের চেহারায় হয়তো আসবে, অথবা অন্য কোনো একটা দলের নামে আওয়ামী লীগের কার্যক্রম আবার হয়তো শুরু করবে। কিন্তু এখন যে ওপেন হচ্ছে, হ্যাঁ, এখন ওপেন হচ্ছে, তারা তো ভাইয়া এদিকে শেখ হাসিনার আসলেই, নামে ওপেন হচ্ছে, মানে যে এই হ্যাঁ, জায়গাগুলিতে তারা ওপেন করতেছে। হ্যাঁ, এখন যে ওপেন হচ্ছে এইটার পিছনে কতটুকু বিএনপির ইন্ধন আছে, অথবা এটার পিছনে কতটুকু অন্য কারো ইন্ধন আছে? বিকজ এখন যদি ওপেন হয়, হুম হুম বিএনপি কে বোঝে না এটা তাদের জন্য একটা মানে নেগেটিভ বার্তা যাবে তাদের জন্য? এটা কি বিএনপি হুম বোঝে না এতদিনের পলিটিক্স? এটা ওরা বোঝে। তার মানে হচ্ছে এটা যারা করতেছে তারা হচ্ছে হয় এদেরকে এই বিএনপির এই জিনিসটাকে আরো খারাপ দেখানোর জন্যই তারা করতেছে। হ্যাঁ, যেহেতু বিএনপি অ্যাক্টও করতেছে, বিএনপি চেষ্টাও কিন্তু করতেছে যে অফিসগুলো বন্ধ করে দেওয়ার আবার, মানে কিছু কিছু দলীয় নেতা কর্মী। কিন্তু আবার তুমি এইভাবেও চিন্তা করো মেহেদী, বিএনপি কে এটা টেকনিক্যালি পারে আরেকটা রাজনৈতিক দলের অফিস বন্ধ করে দিতে? তোমার কি মনে হয়? এইটা আমি ধরেন টুইটারে জনগণ বন্ধ করে দিল এবং বিএনপির নেতাকর্মী বন্ধ করে দিল, দুইটা ডিফারেন্স কিন্তু মানে খুবই মানে ডিফারেন্ট। এইটা আপনার ভাইয়া আমি এখানে দুইটা পয়েন্ট আপনার সাথে অ্যাড করব। এখানে একটা আপনার ভয়ানক রকমের রাজনীতি আছে, যেটা আমি খুব অ্যাবসলিউটলি এগ্রি। সুন্দর করে আপনার 5 আগস্টের পর থেকে এই রাজনীতিতে দেখতেছি। এই যে আপনার আওয়ামী লীগের ব্যাপারটা, এটা নিয়ে সবচেয়ে বেশি রাজনীতি ভাই করতেছে জামাত। আমি মানে অবাক হয়ে গেলাম দ্যাটস হাউ পাঁচ ইট ইজ আগস্ট সাপোজ টু বি। হুম, আমি 5 আগস্টের পর মানে ওদের ফ্রেমিংটা, আমি এই যে এই পয়েন্টটা এর জন্যই তুললাম। আমি কিছু ফ্যাক্ট দিব এখন। 5 আগস্টের পর এনসিপি আর জামাত, এদের জোট, আমি একটা মানে আমি এত কষ্ট পাইছি। সবচেয়ে বেশি মানে জামাত শিবির এদেরকে তো ধরে ধরে আওয়ামী লীগ খুন করছে। বিএনপি বিএনপি কে ধরে ধরে খুন করছে। লাস্টে তো জামাত শিবিরের এই অবস্থা হয়েছিল যে 14-র পরে ওরা আর নিজেদের নামই প্রকাশ করতে পারে নাই। ওরা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতে বাধ্য হয়েছে, করছে, নাম পর্যন্ত প্রকাশ করতে পারে নাই। ওদের সর্বোচ্চ নেতাদের ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। এনসিপি জুলাই আসছে, তাদের এই লোকজন, ওরা হোয়াট এভার, এনসিপি এটা তো এক্সটেনশন অফ জামাত। এটা তো এখন আর বলতে কোনো প্রবলেম নাই, এরা কিসের এনসিপি আই ডোন্ট নো, এরা এক্সটেনশন অফ জামাত। 5 আগস্টের পর যখনই আওয়ামী লীগের ঝটিকা মিছিল গুলা শুরু হয়েছিল, মানে এই মাঝখানে 1-2 মাস 3 মাস পর থেকে, প্রত্যেকটা মিছিল ছাত্র দলের ছেলেপেলে গিয়ে এদেরকে একদম দৌড়ের উপরে রাখছে, উঠাই অথবা দিছে, ই জনগণ, করছে, এটা উঠাই অথবা দিছে। জনগণ, জনগণ, জনগণও রাইট, করছে। জনগণ ছিল। একটা এরকম ইনসিডেন্ট আমি দেখি নাই, বা একটা এরকম ঘটনা নাই 5 আগস্টের পর। এটা আমার হতে পারে যে আমার স্বল্প জ্ঞানের, বাট আমি অনেক সার্চ করছি যেখানে জামাত বা এনসিপি আওয়ামী লীগের কোনো মিটিং মিছিল, একটা যে ওরা জটিকা মিছিল করছে বা ওদের বিরুদ্ধে কোনো একটা সিঙ্গেল অ্যাকশনে গেছে, আমি খুঁজে পাইনি। যে আমি আমাদের তোমাকে আরেকটা পয়েন্ট দিই, মজার একটা পয়েন্ট। হুম হুম 5ই অগস্টের পরে হুম মোস্ট লাইকলি নভেম্বর ডিসেম্বরের দিকে, তোমার মনে আছে কিনা আমি জানি না, যে কমিশনার, যে এলাকা ভিত্তিক যে কমিশনার গুলো কমিশন ছিল, হুম প্রায় 4,500 কমিশনার, হুম হুম সেই কমিশনার গুলাকে আবার সিটে এনে বসানো, যে আপনারা আবার ফিরে আসেন, এলাকার কিছু কাজ আছে এগুলো আপনাদের করতে হবে। ওই হুম, কাজের উদ্যোগ কারা নিছিল এবং ওইটার সপক্ষে যুক্তি দেখাইছিল কারা, তোমার মনে আছে? হ্যাঁ, এনসিপি। এক্স্যাক্টলি। সো হুম এখন যদি বলি বিএনপি রিভাইভ করতেছে, তাহলে ওই সময় তো তখনও মানে মাত্র ফ্রেশ, দ্য উন্ড ইজ হুম ফ্রেশ, অ্যান্ড হুম ইউ আর স্টিল লাইক থ্রোয়িং আপ সল্টস অন ইট। হুম যদি এরকম করে তুমি যদি এরকম তখন বলতেছো যে হুম তোমার সাড়ে মানে 4,500 তখন অলমোস্ট কমিশনার, তাদেরকে রিভাইভ করানোর চেষ্টা একটা হুম চলতেছিল, এবং এনসিপির কথা তখন আসতেছিল দলটা, এবং হুম ধারণা করা হইতেছিল তারা তাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত করা হবে। হুম হুম সো ওইটা কিন্তু নিয়ে বিএনপি কোনো হাঙ্গা ফাসাদ করেনি, বিএনপি কিন্তু হুম কোয়াইটই ছিল। হুম। হ্যাঁ, সো এই জিনিসগুলো তখন থেকেই শুরু হয়েছে, এটা নতুন না তখন থেকে এই শুরু হয়েছে ভাই। পলিটিক্সটা। অন দ্য টপ অফ দ্যাট আপনার আরো ভয়াবহ যেটা, যে এই যে আমি বললাম যে আওয়ামী লীগের ব্যাপারে কোনো অ্যাকশনে যায় নাই। এরপর আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন জামাতের জামাতের ওরা
জামাতের আমির, মানে আমি এমন একটা সিঙ্গেল এক্সাম্পল, আমি মানে তারেক রহমান তো 5 আগস্টের পর অনেক কথা বলছেন, ইভেন বিভিন্ন গণমাধ্যম ফেস করছেন, ইন্টারভিউ দিচ্ছেন, ওনার একটা কথাও ভারত আর আওয়ামী লীগের ব্যাপারে একটা যে সফট কোনো বার্তা ছিল না, স্ট্রেইট ফরওয়ার্ড। আমার দেশ আগে, তারপর আমি পররাষ্ট্রনীতি, আমার দেশ আগে, আমি আমার যেটা বেনিফিশিয়ারি হবো আমি সেটাই করব, স্ট্রেইট ফরওয়ার্ড, স্ট্রেইট কাট আনসার। আওয়ামী লীগের ব্যাপারে ওনার কথা ছিল স্ট্রেট ফরওয়ার্ড, যে যারা যে শাস্তি করছে তার বিচার হবেই, বাংলাদেশে হতেই হবে। জামাতের আমির বিভিন্ন জনসভায় গিয়ে ভাইয়া এটা পর্যন্ত বলছে যে লাস্ট ওনার যেটা মানে খুব কষ্ট পাইছে আমি, যে নির্বাচনের মধ্যে 3-4 দিন আগে ফরিদপুর গিয়ে এসে বলতেছে যে এখানে ফরিদপুরের অনেক আওয়ামী লীগের লোকজনও আমাদের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দিছে, হামলা করছে, তাদেরকে তাদেরকে পর্যন্ত আমরা একটা গোলাপের পাপড়ি দিয়ে আঘাত পর্যন্ত করিনি। তো আপনারা আমাদেরকে ভোট দেন। মানে আপনি চিন্তা করতে পারেন যে এর থেকে বড় বেইমানি একটা জাতির সাথে কি হতে পারে? এর থেকে কেন বড়, এই যে এইটা কিসের ভাই আবার পরে? ধরেন 5ই আপনার, আগস্টের পর পরে, হ্যাঁ, হ্যাঁ, 8 বা 9ই আগস্ট জামাতের আমির কি হ্যাঁ, বলছিল? একটা ফেসিস্ট থেকে, ও মানে আমরা আওয়ামী লীগকে ফেসিস্ট বলতে চাই না, তারপর আমরা তাদেরকে ক্ষমা ক্ষমা মানে করে আল্লাহর হস্তে দিলাম, ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিলাম। মানে সে ক্ষমা করে দেয় কিভাবে, মানে কাউকে না কিভাবে? জিজ্ঞেস হ্যাঁ, করে? এটা তো ওই এক- ক্ষমা তো শুরু হয়েছে তখন না থেকেই। কিন্তু তারা আবার পুরাপুরি ভাবে বিএনপি কে তারা ব্লেম করতেছে যে বিএনপি নাকি আওয়ামী লীগকে রিভাইভ করতেছে। আমি বলতেছি না, অবভিয়াসলি বিএনপির ইনভলভমেন্ট আছে কিছু জায়গায় ফর শিওর, কিন্তু বিএনপি কিন্তু আবার দমন করতেছে। এই যে আওয়ামী লীগ অফিসগুলো খোলা হইতেছে, তো আমার মনে হয় যে 5 আগস্টের পরে যে যে পলিটিক্সটা এখানে শুরু হয়েছিল ভাই, যে বিএনপি যাচ্ছে, বিএনপি আওয়ামী লীগ মারতেছে, ইভেন আওয়ামী লীগের বড় বড় নেতা এসে, এই যে মনেম মোমেন যে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ছিল, সে তার একটা ইন্টারভিউতে সে এসে বলতেছে যে আমাদের সাথে তো গত 17 বছর সবচেয়ে বেশি বিজনেস করছে জামাতের লোকজন। তারপর মানে আওয়ামী লীগের যদি কোনো মন্ত্রী, যাকে আমি লিটারেলি ঘৃণা করি, মানে যাকে দেখলে আমার থুতু আসে, নওফেল নামে একটা মন্ত্রী ছিল হুম, ওদের, হুম, হুম, হুম। শিক্ষা সেই উপমন্ত্রী। নওফেল লাইভে এসে বলতেছে টক শোতে যে তার বাসা বিএনপির লোকজন ভাঙচুর করতে গেছে, ওখানে অগ্নিসংযোগ করতে গেছে, সেখানে জামাতের লোকজন গিয়ে তার বাসা বাঁচাইছে। মানে বিএনপির লোকজন অ্যাটাক করতেছে, জামাতের লোকজন ওখানে বাঁচাইছে, জামাতের লোকজন তাদের বহুত নেতাকর্মীদের জামিন করাই দিতেছে। লাস্টে খবর এরকম নিউজ আসছে যে এই যে আমাদের হাসান মাহমুদ, যে মানে ওয়ান অফ দ্য ওর্স্ট গাই, মানে কিছু আওয়ামী লীগের কিছু লোকজন তো ছিল, মানে ওরা ওরা মানুষের পর্যায়ে ছিল না, এই এই নওফেল, এই হাসান মাহমুদ এদের মধ্যে অন্যতম। তো এদের ওই লোকের পুরা মানে ওই লোক জামাতের শেল্টারে বাংলাদেশ থেকে বেরোইছে, ওই লোকের বিজনেস এখন দেখতেছে, ওই লোকের একটা চিটাগংয়ে অনেক বড় একটা বিজনেস সেন্টার আছে, মানে একটা প্রপার্টি আছে, সেটা জামাতের লোকজন দেখতেছে, ওনার বিজনেস জানাতে এই খনির বিজনেস জামাতের লোকজন দেখতেছে। সো কিন্তু এত কিছুর পরেও তারপরে যে আওয়ামী লীগের অফিস খুলতেছে, একটা অফিস মানে সকালে খোলে, এখন মিসক্রিয়েন্টরা তো খুলতে পারে, আমরা তো জানি না ভাইয়া যে কোন লোকটা কোন সময় গিয়ে কি কাজ করবে। একটা কেউ যে কোনো অ্যাকশন নিতে পারে, এটা রিয়েকশন আসতে তো একটা সময় লাগবে, সেই রিয়েকশন আসতে 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 হয়ে যাচ্ছে দুপুরে। আহ, সরকার দলের লোকজন গিয়ে ওখানে ওই অফিসগুলি আটকাচ্ছে, আবার তালা লাগাই দিচ্ছে। জামাতের আসনের, জামাতের তো 70 জন এমপি আছে, জামাত এনসিপির জোট, তারা কেউ কিছু করতেছে না। মানে ওদের আওয়ামী লীগের প্রতি ইনঅ্যাক্টিভনেস এতটা ভয়ানক, আর এতটা মানে এটা আমি কোনো ভাষা খুঁজে পাই না যে এটা কেন এরকম করতেছে ওরা। এটা আওয়ামী লীগ, ভাষায় খুঁজে পাওয়ার কিছু নাই, এটা একটা অন্য পলিটিক্স। বুঝছো, এই এখন এই নির্বাচনের পরে একটা নতুন পলিটিক্স দেখবা, সেটা হচ্ছে আওয়ামী পলিটিক্স। এটা আবার নতুন আওয়ামী পলিটিক্স। হুম, এটা দেখবা, there is no way you can escape it, this is gonna happen। এখন আওয়ামী লীগকে টুল হিসাবে ইউজ করে হুম, কে কোন ভাবে পলিটিক্স করতে পারে এটাও দেখবা। দিস ইজ gonna be a নিউ থিং। এবং এই ফাঁক ফকরেই আওয়ামী লীগ বিভিন্ন জায়গা দিয়ে বের হয়ে যাবে। হুম, হুম, বুঝছো, এই পলিটিক্সে চলতে থাকবে, নানান পলিটিক্স চলতে থাকবে, কিন্তু এখন মানে ইস্যু তো ক্রিয়েট করতে হবে। এই নতুন এই যে আওয়ামী লীগের নাম করে হুম, একটা পলিটিক্স করা, যেমন আওয়ামী লীগ থাকতে জামাতের নাম করে একটা পলিটিক্স করতো, হুম। এখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের নাম করে এখন যেহেতু জামাত এবং এনসিপি অপোজিশনে, ওরা একটা পলিটিক্স করবে। এই যে বিএনপির ভাইয়া, আনফরচুনেটলি কিছুই করার নাই।
বিএনপি না, এটা ফেস করতে এই হবে। যে ভাইয়া সবচেয়ে প্রবলেমেটিক ব্যাপারটা হচ্ছে এখানে যে আপনার এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি এত কথা বলে, সে 2 দিন আগে বলতেছে যে আওয়ামী লীগের অফিস যদি খোলে বিভিন্ন দেশে, বাংলাদেশে, তাহলে বিএনপির অফিস আমরা বন্ধ করে দিব। তার মানে যে কেপেবল, তারা বিএনপির অফিস বন্ধ করার কেপেবিলিটি রাখে, কিন্তু তারা যেখানে আওয়ামী লীগের অফিস খুলতেছে ওগুলি তারা বন্ধ করার কোনো কেপেবিলিটি রাখে না ভাই। ঠিক আছে, এই আই সব ডোন্ট নো ইফ বেইমানি দে মানে এগুলি কেপেবল অর নট, বাট আই ডোন্ট থিঙ্ক যে মানে বিএনপির অফিস বন্ধ করে দেওয়ার ক্যাপাবিলিটি ওদের আছে। না না এটা না, জাস্ট বলার কেপাবিলিটি জন্য মানে বলা। মুখে বলার কেপাবিলিটিটা তো হ্যাঁ আছে, কেপাবিলিটি তো হ্যাঁ। তোদের নাই, কিন্তু মুখে বলার হুম। কেপাবিলিটিটা তো আছে। সেটা তো পর্যন্ত তো তারা বলতেছে না যে আমরা গিয়ে আওয়ামী লীগের অফিসগুলি বন্ধ করবো। সে বলতেছে যে আমরা আওয়ামী লীগের অফিস খুললে বিএনপির অফিস বন্ধ করে দিব। সে যে মুখে বলবে যে আওয়ামী লীগ তোর অফিস খুলতেছিস কেন, তোদের অফিস আমরা বন্ধ করবো, এই কথাবার্তা কিন্তু তাদের নাই। না, তো এই কথাবার্তা তো বলবে না, এখন তো পলিটিক্স আওয়ামী লীগের সাথে না, এটা বুঝতে হবে তো। পলিটিক্স এখন বিএনপির সাথে। ওই যে বললাম আওয়ামী লীগ একটা চুল, সেটাই তো বললাম যে আওয়ামী লীগ কিন্তু একটা চুল, কিন্তু এই ভাইয়া, চুলটা এখন কিন্তু বিএনপির এই উপর এই ইম্পোজ এই করতে যে যাচ্ছে। এইগুলা তো আমাদের কাছে পুরো বেমানি মনে হচ্ছে না? মানে একটা আমি দেখেন, আমি আমার লাইফে মানে পলিটিক্যালি কনসার্ন মানুষ হিসেবে আমি যে অত্যাচার আওয়ামী লীগে দেখে আসছি সবার উপর, আমি তো চিন্তা করছিলাম যে 24-এর 5 আগস্টের পর 10 বছর শুধু যাবে আওয়ামী লীগ রে অবসলিট কেমনে করা যায়, এই দলটার, এই ভারতীয়দের, মানে দে আর নট ইভেন বাংলাদেশি ভাই। মানে আমি কোনোদিন এটা মানতে পারবো না, হোয়াট এভার ইজ দ্য সিনারিও, এই জামাতে ইসলামের সাথে পাকিস্তানের একটা রিলেভেন্সি দেখানো হয়। বাংলাদেশ থেকে, বাংলাদেশ স্বাধীনতার সময় তারা বাংলাদেশের পক্ষে ছিল না 71-এ। তারা পরে মানে যেভাবে হোক তারা ব্যাক করছে, ব্যাক করে পলিটিক্স করছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন ভুল পলিটিক্স করছে, তাদের পলিটিক্যাল তারা কৌশল নিছে, এই করছে সেই করছে, বাট ওরা পর্যন্ত কখনো এরকম হয় নাই যে ওই ফিরে আসার পর বাংলাদেশ আবার যখন আমাদের পলিটিক্স স্টার্ট হয়েছে 71-এর পর, ওরা দল বেঁধে যে ভারতে, সরি পাকিস্তানে পালায় গেছে, তারপর আবার আসছে, তারপর এই দলটা আওয়ামী লীগ, এরা সময় সময় ভাই ভারতে চলে যায়, সময় সময় ভারতে পালায়, ওখান থেকে ট্রেন্ড আপ হয়ে আবার বাংলাদেশে আসে বাংলাদেশে শোষণ করতে, আবার এরা গণঅভ্যুত্থানের শিকার হয়। এরা এই এই দলটা, এই ঘৃণ্য দলটা, মানে এটাই যে এদেরকেই তো অবসলিট করার কথা ছিল সব দলের মিলে অ্যাটলিস্ট 2-3 বছর, যাতে এরা আগামী 20 বছর বাংলাদেশের দিকে তাকাইতে না পারে। কিন্তু এতটা ডিসহার্টেন্ড হইলাম যে এটা কোনো ধারে কাছে পর্যন্ত কোনো কিছু হইতেছে না, সব যার যার ধান্দায় ঘুরতেছে এভরিওয়্যার। হুম। এইভাবে এই এই ভাইয়া, এই- এইটাই হবে, এইটাই তো, কারণ তুমি হাতের 5টা আঙ্গুল সমান না। হ্যাঁ, আমার কাছে আগেও মনে হয়েছে, এখনো মনে হয়েছে, আই ডোন্ট নো হাউ হাউ উইল আই সাউন্ড, বাট হুম, আওয়ামী লীগের কার্যক্রমটা আমরা বন্ধ করে দিয়ে, মানে ইম্পোজ করে, এটা রুল করে, আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ মিস্টেক। তুমি হুম। আজকে ইসের না জাতীয় পার্টির অবস্থা দেখছো? কাউকে আপনার ভাইয়া, রাইট, কাউকে আপনার বন্ধ করে দিয়ে তো আটকানো যায় না, এটা হুম। জামাতকে দেখলে বোঝা যায়। হ্যাঁ, জামাতকে তো আওয়ামী লীগ বন্ধ এক্স্যাক্টলি। করতে চেয়েছে, ও তো আরো শক্তিশালী হ্যাঁ, হয়েছে। হাসি আন্ডারগ্রাউন্ড আওয়ামী পলিটিক্স তো লীগকে ভয়ানক। হুম। ডিস্ট্রয় করে দেওয়া উচিত ছিল মানুষের নির্বাচনের মাধ্যমে, মাধ্যমে। মানুষের ন্যাচারালাইজেশনের মাধ্যমে ন্যাচারালাইজেশনের মাধ্যমে। মানুষকে আমাদের হুম, করতে দেওয়া উচিত ছিল, সেটা হুম। না করে আমরা অযথাই নিজেরা করতে গেছি অযথা এক ভাই সময়। নিজেরা, এটা আমি শিওর না এটা কি মানে এখানে মানে দলীয় দোষীটা ভাবে কে ভাইয়া? এখন এখানে দোষীটা এখন কে? সামটাইমস তো দোষীটাকে, আমার মনে হয় যে সবারই মতামত ছিল, সামটাইমস মনে হয় যে বিএনপি চাপে পড়ে করতে হয়েছে, কারণ আওয়ামী লীগ মানে দেখলে বিএনপি কোথায় করছে? বিএনপি তো ফার্স্ট থেকেই বলছে আমরা কোন দলের, মানে নিষেধ নিষেধ করে দেওয়া, কোন দলকে এটা দলের এটা কিন্তু নিবন্ধন আবার বাতিল ভাইয়া, করে দেওয়া হোক, এটা কিন্তু আবার জামাতের এটা, লোকরাও বলছে এটা, কিন্তু আবার হ্যাঁ, বিএনপির অনেক টক এটা শোতে আমরা নেতারাও চাই না। এটাও বলছে যে আপনার আবার আমাদের হুম, বিএনপি টকশোতে বলছে আমাদের দ্বিমত ছিল না। হুম। না, বিএনপি এটাও বিএনপি, বলছে যে একটা দল যেটা ট্রায়ালের আন্ডারে আছে তার বিচার হওয়ার আগ পর্যন্ত তো সে ইলেকশনে কোনোভাবে পার্টিসিপেট করতে পারবেই না। তো ওইটাই মানে হ্যাঁ, এটা একটু আমাদের কনফিউজিং যে দ্বিমত এটা ছিল না, সেটাই বলছে। হ্যাঁ, এইটাই পলিটিক্স, কেউ একটু স্ট্রেট ফরওয়ার্ড কিছু বলবে না। বাট বাট ফ্যাক্ট ইজ যে এখন আমার মনে হয় যে আওয়ামী লীগের নামটাই একটা টুল হিসেবে ইউজ করা হবে, যে যখন পারবে ওইদিকে আওয়ামী লীগ একটু, মানে কি বলবে, একটা ইন্ধন দিবে, অফিস খুলবে, ওইটা নিয়ে নানান নাটক হবে কিছুদিন, এগুলা চলতে থাকবে, বুঝছো? কিন্তু আওয়ামী লীগ ফিরে এসে রাজনীতি করবে বাংলাদেশে, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস গোনা হ্যাপেন ইন নেক্সট 20 ইয়ার্স।
এটা এইটা হবে না। তাহলে কি আমরা মানে এখানে ফিয়ারলেস থাকতে পারবো ব্যাপারটায়? আমার মনে হয় আমরা এটা ফিয়ারলেস থাকতে পারবো। মানে আওয়ামী লীগ এসে রাজনীতি করবে, তুমি জাস্ট চিন্তা করো, না, তুমি আওয়ামী একটা লীগে ইলেকটেড বিএনপির টুল এমপি। হিসেবে ব্যবহার করুক, আওয়ামী লীগের লাইক থাক, একদল লাইক থাক, আরেক দলের কাছে যাক, আরেক দলের I'll be pretty much happy with না না, that. আমি যদি কিন্তু তোমাকে একটা আমার তো এক্সাম্পল ভয় দেই, লাগে যে ওরা তো যেই দেড়। আসন থেকে হুম বাংলাদেশের 299টা আসন থেকে হুম যেই দলের প্রার্থী নমিনেটেড হোক না কেন, হুম। তুমি কি মনে করো সেই প্রার্থী আওয়ামী লীগকে সাপোর্ট করবে? তোমার করতেছে এটা না মনে হয়? বিভিন্ন জায়গায়। এই যে আমি তো জামাতের কিছু এক্সাম্পল দিলাম, আবার বিএনপির না, কিছু ও এক্সাম্পল দেয়া যায়, তো ওই দুইটা তুমি দেয়া যায়। তুমি দিতে পারো, কিন্তু আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে ওইভাবে, মানে তুমি আমার সাথে দাঁড়ায় রাজনীতি করবে এলাকায়, দ্যাট ইজ নেভার গোনা হ্যাপেন। হ্যাঁ, যেটা হইতে পারে যে আওয়ামী লীগকে ওই যে ইউজ করার জন্য, টাকা হুম পয়সা আছে, আসো খাই দাই একসাথে, হুম সময় হইলে বোঝা যাবে। হুম আওয়ামী লীগকে রাজনীতি কেউ করতে আর দিবে না। তুমি যদি ইলেক্টেড এমপি হও হুম এবং তোমার সাথে যদি আওয়ামী লীগকে চলাফেরা করতে দেখা যায়, হুম ঠিক আছে, তুমি অলমোস্ট সার্টেন থাকো যে তুমি মনে হয় তারপরে ইলেকশন আর পাস করবা না। অলমোস্ট হুম সার্টেন। হুম হুম। বুঝতে পারছো? এই যে গোপালগঞ্জের যে 4টা আসনে বা 3টা আসনে, 4টা সব আসনে মনে হয়, বিএনপি সবগুলোতে সব হয়েছে, হ্যাঁ বিএনপি হ্যাঁ। জিতছে না? হুম হুম আমার এখন যেটা মনে হয় যে ওই গোপালগঞ্জের নামই থাকবে না, একটা কথা বলছিল না হুম খালেদা জিয়া? আই উনি এম বলছিলেন। সিইং নাও ওইদিকে যাবে। বুঝছো? ইটস অনলি টাইম উইল না সে, কিন্তু লেটস সি। ভাইয়া, এই যে 4টা লোককে মেরে ফেললো, বিএনপি 4টা কর্মীকে আমি এই মেরে ফেললো, নিউজটা এটা আসলে শুনি নাই, সো না এটা শুনে আমি আমিও আসলে আসলে, জানি এটা না আমি কি খুব হয়েছে। অবাক হয়েছে। এটা আমার কয়েকটা কোনো স্ক্রিনশট ধারণা নেই। ফেসবুকে ভাইরাল হয়েছে, আমি কোনো মানে মেইন স্ট্রিম মিডিয়া এটা খবরটা পাই নাই। এন্ড এটা নিয়ে আবার হুম। জামাতের লোকজনের প্রচুর উল্লাস আছে। সো স্যাড, মানে এটা খুব ভয়ানক ব্যাপার, বাট দে মানে সেলিব্রেটেড ইট। আমি এটাও জানি না জামাতের লোকজনের উল্লাস আছে কিনা, আবার এটাও হুম জানি না আসলে মারা গেছে কিনা। হয়ে থাকলে ইটস ভেরি স্যাড, এটা ইনভেস্টিগেট করা হোক। কিন্তু এটা জানি না আসলে মানে কি হয়েছে। কারণ আমি এটা জানি যে এলাকা হুম এলাকা ভিত্তিক বিভিন্ন জায়গায় দাঙ্গা চলতেছে, এলাকা ভিত্তিক ব্যক্তিগত ইয়ে হুম নিয়ে। হুম। কিন্তু একদম মানে আওয়ামী লীগের লোক বিএনপি কে অ্যাটাক করে মেরে ফেলছে, এত বড় সাহস বা ইয়ে, না না, এটা মানে এটা তো জঙ্গি গোষ্ঠীর মতো হয়ে যাবে তাহলে। মানে তাহলে তো এটা এরকম যদি হইতে থাকে, তাহলে ওই যে যেটা তোমাকে বললাম যে আন্ডারগ্রাউন্ড দল হয়ে যাবে, ওইটা আরো হুম, রিস্কি হবে। তাহলে তো ওই দিকেই হাঁটা শুরু হচ্ছে মনে হয়, দেখি আরো কয়েকটা ইভেন্ট তারপরে বোঝা যাবে। তাহলে আচ্ছা। তো সেই ওই দিকেই হুম, গেল। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এখন তাহলে আমি আমি একটু আগাই, মানে আমাদের নেক্সট কোশ্চেনটা যদি এরকম থাকে যে আমাদের বিরোধী দল, মানে আমাদের দেশটা যদি ভাই আগায় নিয়ে যেতে হয়, তাহলে তো সবার একসাথে কাজ করতে হবে। মানে দের ইজ নো ওয়ে পসিবল যে আমরা যদি বিরোধিতাই করি সবকিছুতে, তাহলে কোনোভাবে এটা বোথ সাইড, মানে দেশ আগাবে না। বিরোধী দলের আহ, কি কি হেল্পিং অ্যাপ্রোচ থাকতে পারে আহ, আমাদের, মানে বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি, ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি, কি মনে হয়? ফার্স্ট অফ অল, বিরোধী দল যেটা অলরেডি শুরু করছে, আই রিয়েলি লাইক ইট, সেটা হচ্ছে ক্রিয়েটিং এ শ্যাডো গভর্নমেন্ট। হুম ঠিক আছে, এটা ইট উইল বি হেল্পফুল। এবং আমার হুম যেটা মনে হয়, এই 5 বছর, হুম মানে এই 5 বছরের আবার আমার কাছে দুইটা ভাগ আছে। একটা হচ্ছে হুম যদি প্রথম 2 বছর বিএনপি ভালো করে টিকে যেতে পারে, হুম তাহলে পরের 3 বছর, প্রথম পাঁচ হুম বছর বাংলাদেশে জিয়াউর রহমানের পরে এত হুম সুন্দর গভর্নমেন্ট হয়তো কেউ কখনো দেখে নাই। ভবিষ্যতেও দেখবে কিনা আমি জানি না। হুম এটা হচ্ছে ওয়ান সাইড, ওয়ান ফেস। হুম হ্যাঁ, যে আমার মনে হয় ওইটাই হইতে যাচ্ছে, কারণ বাংলাদেশ এখন বিরোধী দল বলো এবং সরকারি দল বলো, হুম নিজেদের ভিতরে দাঙ্গা ফেসাদ করার সুযোগ, সময়, পরিস্থিতি কোনোটাই নেই। হুম বাংলাদেশ এটা এফোর্ড করতে পারবে না। বাংলাদেশের এখন যে সিচুয়েশনই হোক না কেন, যদি খারাপ হয়, এই খারাপটা সবাইকে ইম্প্যাক্ট করবে। হুম রাজনৈতিক দল যারা আছে সবাইকে ইম্প্যাক্ট করবে। হুম এখন যেটা তোমাকে বললাম, আমি প্রথম 2 বছর একরকম দেখি, পরের 3 বছর আরেক রকম দেখি। হুম এই প্রথম 2 বছর যদি বিএনপি ক্যান হ্যান্ডেল থিংস ওয়েল, হুম পরের 3 বছর যেটা হবে, তুমি আর কোনো আন্দোলন দাঁড়াও করাইতে পারবা না। হুম অটোমেটিক্যালি আন্দোলন বন্ধ হয়ে যাবে। তখন ওই আন্দোলনগুলো যৌক্তিক হোক, অযৌক্তিক হোক, তুমি আন্দোলন নিয়ে রাস্তায় নামলে মানুষই তোমাকে ডিপেন্ড করবে যে ফাইজলামি পাইছো, আন্দোলন হুম শুরু করছো, আমরা তো শান্তিতে আছি, কিসের আবার আন্দোলন? তুমি দাঁড়াইতে পারবা না। হুম বুঝতে পারছো? প্রথম 2 বছর বিএনপি যদি খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারে, আন্ডার প্রেসার ওর হোয়াটস এভার হ্যান্ডেলটা যদি করতে পারে, পরের 3 বছর বিএনপির জন্য খুবই ইজি হয়ে যাবে।
হুম হুম এখন ওই যে ইজি টাইমটা, যে পরের 3 বছর, ওই ইজি টাইমটা বিএনপি যদি মানে ওয়েলফেয়ার পলিটিক্সটা করে, হুম তোমার সামনে যদি খাতা কলম থাকে, আমি বলতেছি অবশ্যই এটাই রেকর্ডেড, এটা থাকবে হুম হুম ইনশাল্লাহ, হুম 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 জামাত পাবে 30টা সিট তারপরের হুম ইলেকশনে, এবং এনসিপি পাবে একটা। হুম বুঝতে পারছো? এনসিপি পাবে একটা বা দুইটা, ওই দুইটার নাম আমি বলতে পারি। একটা হইতেছে ওই হান্নান মাসুদ, হুম ঢাকা 10-এও জিতে যেতে পারে আমার কাছে। হুম। ঢাকা 10-এ কে জানি ছিল, ইয়া ওর ঢাকা নামটা আমি 10-এ ভুলে ছিল গেলাম। না 11-তে ছিল হ্যাঁ, ভাইয়া? 10-এ মির্জা আব্বাসের সাথে। ও না, ওটা তো 8 তাইলে। 8-এ, সরি, হ্যাঁ, ওর নামটা কি জানি পাটোয়ারি ছিল। পাটোয়ারি নাসিরউদ্দিন পাটোয়ারি, পাটোয়ারি। আমার হুম। আমার মনে হয় পাটোয়ারি ইজ, যাই বলি না কেন, ইজ এ ব্রিলিয়েন্ট গাই। পাটোয়ারির হিস্ট্রি জানো কিনা তো আমি জানি না, ইজ এ ব্রিলিয়েন্ট গাই। আমি আমার মনে ওকে হয়, দেখছি যে ও উল্টাপাল্টা কথা বলে আর কি। ও হ্যাঁ, একটু নিজেকে পাগল। মিডিয়ায় রাখে। পাগল না, হ্যাঁ, ইটস ইটস হিজ স্ট্র্যাটেজি, এন্ড এটা ওকে একটা ক্যারেক্টার স্ট্র্যাটেজি, বানাইছে, মার্কেটিং এর এনসিপি স্টুডেন্ট তো। ওকে বানানো হয়েছে ওইভাবেই। মানে এরকম নো, একটা নো, ভিডিও নো, না, বের করা এনসিপি হয়েছে। ওকে বানায় নাই। হি ইজ ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ড অফ এনসিপি। বুঝতে এটা পারছো? হি আক্তার ইজ, হোসেনকে আমি চিনি, আক্তার হ্যাঁ, মাস্টার নো, মাইন্ড, কিন্তু এই পাটোয়ারি। ছেলে পাটোয়ারি। পাটোয়ারি হচ্ছে যে স্কুল থেকে পড়ালেখা করছে, ওটা হচ্ছে মিজানুর রহমান আজারের স্কুল। হুম। হ্যাঁ, এবং ওই মিজানুর স্কুলের রহমান ছেলেপেলেরা, আজহারির স্কুল থেকে পড়ালেখা করছে? হ্যাঁ, মিজানুর রহমান হ্যাঁ, আজহারি তো ওর থেকে অনেক বেশি বড়, এরকম না? না, না, মানে না, বাট মিজানুর রহমান আজারি যে স্কুলে পড়ালেখা করছে, ও সেই মানে একই স্কুলে ও স্কুলে। ও পড়ালেখা করছে, রাইট, ওকে ওকে। হুম। একই স্কুলে। একই এবং স্কুলে। ওই স্কুলটা এরকম যে ওই স্কুলের যে স্টুডেন্টসরা আছে না, ওইটা একটু মাদ্রাসা ভিত্তিক স্কুল। সো ওই স্কুলের স্টুডেন্টরা বলে যে আমি এবার ঢাকা ভার্সিটিতে 1 নাম্বার হব পরীক্ষা দিয়ে, 2 নাম্বার হব, 3 নাম্বার হবে, এরকম। ও সম্ভবত বি এবং সি ইউনিটে পরীক্ষা দেওয়ার দিছিল আর কি, পাটোয়ারি। 5ই অগস্ট হইলো না, সরি, 5ই মে। হুম হুম। ওই ওইটা 5ই মেতে, এটা ভাই একটু, এটা কি আসলে ওর ওই যে একটা লাইভ করছে, টক মানে পডকাস্ট করছে, ওখান থেকে আপনি ওর স্টোরিটা বলতেছেন শুনে? হ্যাঁ, 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 এখন এটা আমি আমি আসলে পাটোয়ারি, না, আমি আই না, আই ডোন্ট এভিডেন্স ভিত্তিক তো। সো এটা এভিডেন্স ফ্যাক্ট না যে দিছে নাকি পাটোয়ারি আমি ভালো জানি না, করে বাট জিতবে হোয়াটসএভার, কি আমি খারাপ কারণ করে আমি আসলে জিতবে। ওর একটা ছেলে একটা ছেলে হ্যাঁ, হ্যাঁ, এটা একদম ব্যক্তিগত আক্রমণ হয়েছে, তারপর একটু আমার এটা বলতে হচ্ছে। একটা ছেলে ঢাকা ভার্সিটির বিবিএ তে ফার্স্ট হয় ভর্তি পরীক্ষায়। না, হয়নি, ফার্স্ট হয়নি তো, 11তম হয়েছে। 11তম যদি হয়, সেই ছেলে এক লাইন ইংরেজি বলতে পারবে না ভাই, আই ডোন্ট বিলিভ। পাটোয়ারি পারেনি, এখন কেন পারে নাই আই মানে ডোন্ট নো। না নট না না, এভরিওয়ান ইজ এটা এটা একটু সিলি, বাট এটা ট্রু ভাই, সেম। বিবিএর স্টুডেন্ট। ও যদি বলতো যে আমি আরবি ও ডিপার্টমেন্টে ফার্স্ট বিবিএ হয়েছি। স্টুডেন্ট না তো, ও মার্কেটিং এর স্টুডেন্ট। মার্কেটিং স্টুডেন্ট ভাই, রিলেটেড টু বিবিএ, মার্কেটিং এ তো আরো আপনার আচ্ছা, বাকপটু আমি হইতে বুঝতে হবে। পারছি, বিজনেস আমি স্টাডিজ এর আমি কথা আপনার কথাটা বলতেছো। বলতেছি যে হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এখন অনেক কিছু হয়েছে ভাই, যাই হোক, ও অনেক ব্রিলিয়ান্ট, ওইটা ওর লাইফ হিস্টোরি ও বলছে। দ্যাটস ভালো কথা, কিন্তু ওর ওর ব্যাপারে যেমন ধরেন এনসিপির সবচেয়ে বেশি ব্লান্ডার করছে কে? সজীব ভুঁইয়া। একদম ফুল অন করাপ্ট একটা ছেলে। মানে ও, আমি বুঝি না মানে হাউ ক্যান হি বি পার্ট অফ দ্যাট মুভমেন্ট। ও যদি মনের দিক থেকে ওর এতটাই নোংরা থাকে, কিভাবে ও এর মধ্যে না। আই ডোন্ট নো। কিন্তু আরো একটা জিনিস, তুমি আসিফের কথা বললা তো, এই হুম আন্দোলনটা যখন চলে, তখন ওভার এন্ড ওভার, হুম ওভার এন্ড ওভার, এই যে যে ভিপি নুরের যে দলটা ছিল, হুম হুম ওই দলের অনেক অনেক নেতারা ওভার এন্ড ওভার বলছে যতক্ষণ পর্যন্ত আসিফ এবং আহ, ইয়ে আছে, ওর নামটা কি, ওই যে ঢাকা কত থেকে জানি ও ইয়ে করলো, ওই দলের লিডার, এনসিপি দলের লিডারটার নাম কি, আমি আসলে ওদের, নাহিদ আমি নামে নাহিদ খুব ইসলাম। দুর্বল। নাহিদ। নাহিদ। নাহিদ এবং আসিফ যতক্ষণ এই আন্দোলনে আছে ততক্ষণ আন্দোলনটা চলবে। তো এটা বারবার তোমার যদি ওই ইয়েগুলা যদি, ওই সময়কার ইয়েগুলা যদি শোনো, ওরা ওরা হচ্ছে। ওর, নাহিদ এবং আসিফের এখনকার যেই মানে আফটার 5ই মে ওদের যে ফেস, এইটা নিয়ে আসলে আলাপ আলোচনা করার মতো কোনো ইয়ে আমি জানি না, মানে এটা কেন এরকম ওরা হইলো, বা কেন এত ইয়ে, এইটা এটা আসলে মিস্টিরিয়াস। এইটা ভাই একটু এখানে, আমি তো আসলে আমি কেন এটা বলতেছি, কারণ আহ, এটা ভাই আমার অনেক মনে কষ্ট আছে। আমি ওই জায়গাগুলি থেকে বলতেছি ওদের, ওরা আসলে একটা মানে ওরা আমাদের সমবয়সী, হয়তো ছোট কিছু ছোট হবে। And ওরা যে কাজটা এই যে 18-তে, সরি 24-এ এসে করছে, ওই কাজটা আমরা 18-তে এসে করছিলাম ভাই। 18-তে হাসিনা মেনে নিছিল, আন্দোলন অফ হয়ে গেছিল। 24-এ মানে নাই, মানুষ মারা গেছে, সব মানুষ কানেক্ট করছে, আন্দোলনটা হয়েছে। আই ডোন্ট সি, মানে আমি এটা দেখি না যে এটা এরকম কোন আন্দোলন যেখানে কোনো ফেসের দরকার ছিল। আসিফ এক্স্যাক্টলি, নাহিদ কেউ যদি ওরা বইলেও দিত যে আমি আন্দোলনে নাই, আন্দোলন কেউ থামাইতে পারতো না।
কারণ না ওরা প্রত্যেকটা তো মানুষ বলেই জেনে গেছে। দিছিল, দেয় নাই কি? ওরা বলেও দিছিল, ওরা তো বলে ওরা দিছিল ধরা খাওয়ার পর বলে দিছিল 19 ডিবি হারুনের সেপ্টেম্বর কাছে গিয়ে। হ্যাঁ। ওরা বলে হুম। দিছিল। এখন বলে এটা দিছিল, আমরা যেভাবে ইন্টারপ্রেট করি না কেন, কিন্তু ওরা এটা বলে দিছিল, কিন্তু এটা আন্দোলন থামে হ্যাঁ, নাই। থামে না, আন্দোলন এই থামতো না। এই আন্দোলনের, এটা আমি আসলে এটা আমার বলা উচিত যে এটা সবসময় কনভারসেশন গুলো আসে এবং আমরা ওই হুম, জায়গায় হারাই যাই। এই আন্দোলনটা অ্যাকচুয়ালি ফাইনালি যারা লিড করে নিছিল তারা কিন্তু হুম। আজকে সিনারিওতেই নেই। সেটা হচ্ছে সিনারিতে নেই। প্রাইভেটের স্টুডেন্টরা। প্রাইভেট স্টুডেন্টরা, প্রাইভেটের এক্স্যাক্টলি ভাই, স্টুডেন্টদের এক্স্যাক্টলি। যেই হুম। যেই কাজটা ওরা করছে, ওরা কি বিসিএস পরীক্ষা দিবে জীবনে? কিছুই দিবে না, প্রয়োজন আছে নাকি কি? কিছুই দিবে না। ওরা তো নাই। ওরা হুম। সত্যিকারেরই ওদের ভাইদের জন্য দাঁড়াইছিল। দাঁড়াইছে। তখন একটা ছেলে ছিল, ওই ছেলেটার নাম ছিল হচ্ছে আহ বেহেশতি, ওর লাস্ট নামটা ছিল হুম, বেহেশতি, আমার পুরো নামটা ছেলেটার মনে নাই। ও বারবার আসতো নর্থ সাউথের হুম, ছেলেটা। হুম, ও বিভিন্ন আন্দোলনে ও লিড করছে। হুম, হ্যাঁ, বিভিন্ন আন্দোলনে ইসের বেসরকারি ইউনিভার্সিটি থেকে ও লিড হুম, হুম, করছে। আয়াতুল্লাহ বেহেশতি অথবা এই ধরনের একটা নাম। সো হুম, ওই বেহেশতি এই ছেলেটাকে পুরা ইসে থেকে অফ করে দিল, মানে এখনো হুম, নাই, কোথাও আর যায়ও না, মানে টকশো টকশো কোথাও তো বেহেশতিকে আর হুম, তুমি দেখবা না। কিন্তু ওরা কিন্তু তখন এই আন্দোলনটা লিড করছে লিড করছে। এবং ফাইনালি ওদের এই লিডিং এর কারণেই এই সরকারটা বাধ্য হয়েছে তখন করতে। এটা এখন এটার যতই ইন্টারেস্টিং হাসনাত ফ্যাক্টটা ভাইয়া, আব্দুল্লাহ, ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি, হ্যাঁ এটা একটু মানে এই জিনিসগুলো একটু অড শোনায়, বাট এটা রিয়েলিটি তো। রিয়েলিটিটা হলো ওরা যে রিয়েলিটি, পুরা জিনিসগুলাকে, আচ্ছা ওদের মানে ওরা আন্দোলনটা কেন শুরু করছিল? সরকারি চাকরি করার জন্য না ভাইয়া? সরকারি চাকরিটা করার কার আন্ডারে? শেখ হাসিনার আন্ডারে। আই স্টিল রিমেম্বার, কারণ প্রত্যেকটা ঘটনার সাথে আমি কানেক্টেড ছিলাম। 15 তারিখ পর্যন্ত হাসিনা আসলে গেছিল হচ্ছে গিয়ে চীনে। চীনে সে সফরে গিয়ে সে ব্যাক করছে। ইন দ্য মিন টাইম ওই মন্ত্রীর আওয়ামী লীগের ওরা বলতেছিল যে এটা 1 মাসের মধ্যে ভার্ডিক্ট আসবে, রায় আসবে, এর আগে আমাদের করার কিছু নাই। ওরা তখন বলতেছিল যে না, আমরা দাবি জানাচ্ছি যে এটা একটা নির্বাহী আদেশে এই রায়টা করে দেওয়া হোক, আমাদের কোর্টের রায় লাগবে না, কারণ কোর্টের রায় গতবার হয়েছে, এটার আবার চ্যালেঞ্জ করছে, তো এটা আবার এটা হইতে পারে রিপিট। নির্বাহী আদেশ মানে কি? শেখ হাসিনার আদেশ লাগবে। শেখ হাসিনা আদেশ দিয়ে বলে দেখ আমরা রাজি। শেখ হাসিনার আন্ডারে ওরা বিশেষ ক্যাডার হতে চাইছে ভাই। ওই আন্দোলনটাতে ওরা, আমি মানে এই যে আমি বললাম না আমার একটা কষ্টের জায়গা আছে, কারণ হলো 2024-এর 7 জানুয়ারি বাংলাদেশের তৃতীয় থার্ড একটা ইলেকশন হয়েছে, যেখানে নাহিদ, হাসনাত, মাহাদি সবার ভোটাধিকার আবার হরণ করা হয়েছিল। ওরা কই ছিল ভাই? ওদের যে এত দেশপ্রেম, ওরা কি একটা বার ওদের জায়গা থেকে প্রতিবাদ পর্যন্ত জানাইছে? দাঁড়ায় যে আমি প্রতিবাদ জানাইতেছি যে আমি আমার ভোটটা দিতে পারি নাই, আমার দেশের নাগরিক হয়ে আমি 3 নাম্বার বার আমি ভোটার ভোট দিতে পারি নাই, এটা আমি মানলাম না, আমি প্রতিবাদ জানাইতেছি, অত আমি সরকার ফালাইতে পারবো না, কিন্তু আমার জায়গা থেকে আমি এই কথাটা তো বলেনি। ওরা কোন ভাবে ওরা ভাই কোত্থেকে, মানে এটা হয়ে গেছে ভাই একদিনে, এই 5 দিনের আন্দোলনে এটা হয়ে গেছে সবকিছু। এখন এটা তো হয় আমার নাই। মনে হয় আমরা ওই কনভারসেশনটা স্কিপ করি, ওই যে কনভারসেশনটা আর জিগ আউট না করি, কারণ আমার মনে হয় ডাউন দ্য লাইন মেজরিটি যারা বোঝে, হুম, হুম, ইনফ্যাক্ট এই এই যে এনসিপি দলটার ভিতরেও যারা হুম, মেজরিটি যারা বোঝে, তারা এটা জানে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। হুম। বুঝতে বাট পারছো? এই তো কিন্তু রাইট তারপরেও ভাই, এটা রাজনীতির আমরা খাতিরে এগুলা তো বলা লাগে। এটা বলা লাগে না, এখন বলে এনসিপি হ্যাঁ। একটা দল হইছে, হ্যাঁ, বিএনপির হুম, অফিস বন্ধ করে দিবে। ওই যে হুম, আসিফের কথাটা শুনো নাই, যে আমাদের কথায় আন্দোলন হয়েছে, আবার চাইলে আমরা আন্দোলন, আমাদের আন্দোলন এক করবে, ডাকে আন্দোলন হবে, আন্দোলনে যাবে। আমরা হুম, চাইলে এই সরকার ফালাই দিতে পারবো। হুম, জাস্ট রাইট ম্যান, হুম, হুম, জাস্ট রাইট। আন্দোলনটা, হুম, স্টুডেন্ট কিন্তু বিএনপিরও ছিল হুম, হুম, এবং ম্যাসিভ অ্যামাউন্টই ছিল। ছিল। হুম। হ্যাঁ, বিএনপি তোমাদের মতো বলে কয়ে দল ভিত্তিক নামে নাই, এটা তাদের ভুল। যদি না, দল না, না, ভিত্তিক দল নামতো দল তুমি ভিত্তিক নামতে বেনিফিটই পারতো হতো না না। তো ভাইয়া, এই যে এইটা নিয়ে তো একটা ডিসকাশন দরকার। সেটাই, সেটা এটা নাম, এই এটা তো কেউ বিষয়টা আসলে পারতো না সবাই তখন। হ্যাঁ, বোঝে। হ্যাঁ, এটা হ্যাঁ। সবাই বুঝে, যারা না বুঝে তাদেরকে তুমি বুঝাইতে পারবে না এই হুম। ডিসকাশনটা। হ্যাঁ, আমার মনে হয় বিএনপি ওই সময় দে হ্যাভ টেকেন দ্য রাইট স্টেপ, যে দল ভিত্তিক অ্যানাউন্স না করা। কারণ দল দল ভিত্তিক ভিত্তিক অ্যানাউন্স করলে যদি তো ওই দিন এটা করতো, হাসিনা রেজিম বলতো এটা পলিটিক্যাল পলিটিক্যাল হয়ে যেত। মুভমেন্ট। তখন এক্স্যাক্টলি, ছাত্ররা এক্স্যাক্টলি, পর্যন্ত ওদের ভাই গালাগালি করতো যে নিজেরা কিছু এক্স্যাক্টলি। পারে না, আমাদের আন্দোলন হুম, ধ্বংস করতেছে, আমরা কি কইছি হুম, তোদের আইতে? অ্যাবসলিউটলি, এই কথাগুলি বলছে ভাই, এক্স্যাক্টলি 18-তে ওইটাই আমরা এটা বলতো। ফেস করছি না? 18-তে হুম, তো এই কথাগুলি বলা হয়েছে। আমরা হুম। আমাদের বন্ধুরাই বলছে যে কিরে ওরা আসতেছে কেন, তো মানে এটা তো হয় না, আর এখন পরে আবার ব্লেম দেয়। যাই হোক, এগুলি খুব নোংরা রাজনীতি, আমাদের সত্য কথাটা সবসময় বলতে হবে ভাই। আমরা আমরা নোংরা রাজনীতি করে এই পর্যন্ত আসি, নোংরা রাজনীতি আরো কিছু দিন চলবে। হুম, জাস্ট আসলে আমরা নতুনদের কাছ থেকে যে হুম, চেঞ্জটা এক্সপেক্ট করছিলাম, হুম, হুম। আনফরচুনেট এটাই যে এই চেঞ্জটা আসলে হয়নি। হয় নাই। এই তো হয় আমাদের নাই এবং বিরোধী দল চেঞ্জটা থেকে ওরা কোন জামাতের হেল্পটা? সাথে ম্যাচ রাইট। করে, হ্যাঁ, হ্যাঁ। জামাতের সাথে ম্যাচ করে আমার মনে হয়
আহ, তোমাকে আমি একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, জাস্ট হুম একটা এক্সাম্পল, কথা অনেক বড় হচ্ছে, বাট এই এক্সাম্পলটা হুম আমার দেওয়া উচিত। তুমি কি এনডিপির নাম তো শুনছো, যেহেতু তুমি হুম কানাডা থাকো, হ্যাঁ? হুম ইউকেতে একটা পার্টি ছিল লিড ডেম, হুম হ্যাঁ, লিবারাল ডেমোক্রেটিক। হুম তুমি যখনই একটা বড় দলের সাথে মিশে তোমার রাজনীতি করতে যাবা, হুম এনডিপির কি হয়েছে? এনডিপির কি কাইন্ড অফ হয়েছে? অবসোলিট হয়ে গেছে মনে হয়। এনডিপি হুম অবসলিট হয়ে গেছে, মানে অবসোলিট ও হয়ে আর গেছে। এখন টপ দল হিসেবে থাকতে পারবে না। হুম সেম গোজ ফর লিড ডেম। আজকে লিড হুম ডেমের নামই শোনা যায় না, কারণ তুমি তোমার রাজনীতিটা বাদ দিয়ে একটা বড় দলের সাথে বড় দলের রাজনীতি করতে গেছো। হুম বড় মাছ তোমাকে খেয়ে ফেলবে, হুম হুম বুঝতে পারছো? তোমার রাজনীতিটা শেষ হয়ে যাবে, এনসিপির রাজনীতিটা জাস্ট শেষ হয়ে গেল। হুম এক হাসনাত আব্দুল্লাহ, হুম এক নাহিদ, আসিফের কথা বাদ দিয়ে দিলাম, আর এই পাটোয়ারি, এই তিনজন দলটাকে টানতে পারবে না। হুম হুম দলের অনেক ইউজফুল ক্যান্ডিডেট কর্মী ওরা বের হয়ে গেছে দল থেকে। এইটা হুম হচ্ছে এনসিপির সবচেয়ে বড় পরাজয়, যেটা আমরা এক্সপেক্ট করি নাই একটা নতুন হুম দল হিসাবে। হ্যাঁ, জাস্ট বলে রাখলাম কথাটা। হ্যাঁ, তুমি ক্যারি অন প্লিজ। না না, এটা ঠিক বলছেন ভাইয়া। আর সবচেয়ে প্রবলেমেটিক ব্যাপার হলো ভাইয়া, মানে আমরা তো বাংলাদেশে একটা ইনসাফ ইনসাফ যে ওয়ার্ডটা আছে সেটা যদি চাই, আমরা না কেউ নিজেদের, মানে আমি জাস্ট একটা জিনিস আমি খুব পজিটিভ যে আমি বিএনপির মধ্যে এই জিনিসটা দেখছি, বিএনপির পোস্টে বহুত নেতা আছে নিজেদের সেলফ ক্রিটিসিজম করে, অনেক 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 সেলফ ক্রিটিসিজম করে, কিন্তু আপনি জাস্ট অপোজিট সাইডে তাকান, এই যে আওয়ামী লীগ, এই যে আপনার জামাত এনসিপি, এই যে আসিফের দুর্নীতি নিয়ে ওরা কেউ কথা বলে? দে অলসো ট্রাই টু জাস্টিফাই এভরিথিং। মানে আহ, একটা ছেলে রক্তের উপর দাঁড়ায় মন্ত্রী হইলো, মানে উপদেষ্টা হইলো, যে তার খুব ভয়াবহ কয়েকটা সে মন্ত্রণালয় নিয়েছে, ভয়াবহ পাওয়ারফুল নিয়ে, সে সগর্বে বলতেছে সে অস্ত্র নিয়ে একবার ধরা খায় এয়ারপোর্টে। আহ দুর্নীতির কথা তো নাই বললাম, তার বাবা সহ ওই জায়গায় কানেক্টেড থাকে, সে সগর্বে বলে যে আমি ওয়েস্টিনে রাতে যাই, আমার বাসায় খাবার থাকে না। হি হ্যাজ গট হিজ প্যারেন্টস ইভেনচুয়ালি, কিন্তু ওর বাসায় খাবার থাকে না, ও রাতে ওয়েস্টিনে যায় ওর হাঁসের মাংস খেতে। ওইসব কথাতে তো না ওর ডিফেন্ড করার চেষ্টা করা হয়েছে যে একটা মন্ত্রী সে হাঁসের মাংস, ইটস নট অ্যাবাউট মন্ত্রী ভাই, মানে হি ডিডেন্ট আর্ন ইট রাইট, মানে ও তো এটা আর্ন করে নাই, ও একটা রক্তের উপর দাঁড়ায় এই মন্ত্রিত্বটা নিছে। এখন সে কোন জায়গায় ছিল, সে কোন পজিশনে ছিল জাস্ট বিফোর 5 মান্থস, এখন সে যে ওয়েস্ট ইন্ডিজ যেতেছে, ওয়েস্ট ইন্ডিজ যে খাইতেছে, এটা তো এই ইসের সাথে যায় না ভাই। তো যাই হোক, এই এই কাজগুলা কেন করে ওরা? তারপরে যে ওকে নাকি শুনলাম আবার ঢাকা মেয়র ইলেকশন করাবে। ও তো করাপ্টেড, ও তো চার্জ, মানে ওর ব্যাপারে অভিযোগ আছে। ওরা কি একবার কেউ দাবি করছে যে আমরা এই অভিযোগগুলো আগে তদন্ত হোক, তদন্ত হয়ে ওর নির্দোষ প্রমাণ হোক, তারপর আমরা আমাদের এনসিপি জায়গা থেকে করে ক্লিয়ারেন্স দিলেও যাবে? করে না তো ভাই, সবাই তো দলীয় না। মানে এগুলি তো কষ্ট দেয় যে তাইলে সব দোষ যে তোমরা শুধু বিএনপির উপর দিতেছো, সব দোষ যে তোমরা কি করতেছো তোমাদের জায়গা থেকে, তোমাদের মধ্যে ওই চেঞ্জটা কই আছে যেটা দেখে আমি অ্যাট্রাক্ট হইতেছি যে তোমরা বিএনপি থেকে অনেক ভালো কিছু করে ফেলতেছো, বা মানে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি থেকে অনেক ভালো কিছু করে ফেলতেছো, এই কোনো কিছু তার মধ্যে ও খুঁজে পায় না। তো এইটা বলে আমরা লাস্ট কোশ্চেনের দিকে যাই ভাই, যে আমাদের বিরোধী দল থেকে কি করলে দেশটা বেটার হবে, মানে বিরোধী যে শক্তিটা আছে থাকতে হবে, সব তো আর এক হওয়া যাবে না, এক হলে তো দেশ আগায় না, হুম। মানে বিপরীত ডেমোক্রেসি হয় না। তো বিরোধী দলে কি আচ্ছা, কি আর কাজ এই করলে? হুম লাস্টটা আমি একটু কুইকলি টাচ করে শেষ করি আজকে। আহ, হুম আর রায়ান, আমার ছেলেটা একটু শরীরটা একটু খারাপ। হুম সো বিরোধী দলের এখন দেশ উন্নয়নের জন্য যেটা করা উচিত, হুম হুম সেটা হচ্ছে সরকারের যে ভালো কাজগুলো আছে হুম এগুলাকে সাপোর্ট করা, এবং হুম খারাপ কাজ যেগুলো আছে, খারাপ কাজ না, ভুলভ্রান্তি যেগুলো থাকবে সেগুলোর হুম কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করা। হুম হুম হ্যাঁ, এইটা যদি করে তাহলে দেশটা আসলে ভালো করে আগাবে। আচ্ছা। না, এটা ঠিক আছে ভাই, আপনার পয়েন্টের সাথে আপনার মতামতের সাথে আমি ডিসএগ্রিমেন্টের কিছু নাই। and অবশ্যই আপনি ওই যে যেটা বলছেন যে যদি কোনো কিছু খারাপ করে তাহলে সেটার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের থেকে ক্রিটিসিজম, সাথে আবার প্রোটেস্টও করতে হবে, এটাও বিরোধী দলের দায়িত্ব, এটা একটা ভালো বিরোধী দল হওয়ার। আগে কনস্ট্রাকটিভ হুম ক্রিটিসিজম করবে, করে এক্স্যাক্টলি। যদি এটা কাজে না করে তারপরে আন্দোলন, তারপর আগেই প্রোটেস্ট আন্দোলন না। করবে না, আগে আন্দোলন করবে না, রাইট? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক সময় দিলেন, অনেক নো রাত প্রবলেম এখানে মাহাদি। আমাদের মিড নাইট হয়ে গেছে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা আবার নেক্সট কোনো একটা টপিক নিয়ে আবার ইনশাল্লাহ, বসবো, একসাথে আলোচনা করব। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো ওকে। ঠিক আছে ভাইয়া, শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। ঠিক আছে ভাই, আল্লাহ হাফিজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।